আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের সামনে এই যে ক্লাস এসএসসি যারা পরীক্ষা দিবা বা ক্লাস 9-এ আসো 10-এ আসো, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হইতেছে আলোর প্রতিসরণ, তাই না? আচ্ছা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে এর ফার্স্টে আগে তোমাকে আলোর প্রতিফলন সম্পর্কে মোটামুটি ভালো ধারণা রাখতে হবে। আলোর প্রতিফলন ধারণা ক্লিয়ার থাকলে আলোর প্রতিসরণ বোঝা আর একটু ইজি হয়ে যাবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে আলোর প্রতিসরণ সম্পর্কে আলোচনা করবো এবং এখানে তোমাকে মোটামুটি ভালো মানের দেখবা যে সব কিছু ভিজুয়ালাইজ করা হবে বা চোখের সামনে দেখতে পারবা, বুঝতে পারবা আশা করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আলোর প্রতিসরণের কথা যখন তোমাকে বলা হয় তখন সেই ক্ষেত্রে আমরা কিসের কথা আসে বলো তো? ফার্স্ট অফ অল, প্রতিসরণটা হবে কার ভিতর দিয়ে? একটা যদি আয়না যেটাকে আমরা মিরর বলি, আরেকটা যদি তোমাকে বলা হয় যে নর্মাল গ্লাস, এই পাশ থেকে ওই পাশে আলো যায়, প্রতিসরণ হয় কোনটাতে? প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, এই তিনটা জিনিসকে আসলে বুঝি। প্রতিফলন, প্রতিসরণ। আচ্ছা দেখো, এই তিনটা জিনিস তোমাকে একটু আগে আমি এই তিনটা জিনিস আগে ক্লিয়ার হও। আচ্ছা, কী বলতেছি ভাইয়া? ফার্স্ট অফ অল তোমাকে যদি একটু বলা হয় আলোর ক্ষেত্রে দেখো, একটা যে যন্ত্র, যে কোনো একটা জাস্ট এটা মিররের মতো ধরে নিলাম, মিরর বা যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা দর্পণ হইতে পারে বা যে কোনো একটা অবজেক্ট। এই যে ওয়াল আছে, ওয়াল থেকে প্রতিসরণ তুমি দেখতে পাবা না, বাট এমনি একটু হালকা একটা পেপার, কাগজ আছে না, এই কাগজ যদি ধরো, এই কাগজের ভিতর তুমি যদি একটু আলো ফেলো ভাইয়া, মনে করো তুমি একটু লাইট ফেলতেছো। আচ্ছা, এই যে তুমি এখান থেকে মনে করো যে এখান থেকে এই যে একটা ক্যান্ডেল জ্বালাইছো, এই ক্যান্ডেল জ্বালায় তুমি যদি লাইটটা ফেলো, তাহলে কী হবে ভাইয়া? এই যে এইভাবে যাইতেছে, তাই না? এইভাবে যাইতেছে, এর ভিতরে যখন আলোটা যাবে, আলোটা গেলে এর নিজেকে আলোকিত দেখা যাবে না? নিজেকে তো আলোকিত দেখা যাবে। নিজেকে যে আলোকিত দেখা যাবে, অর্থাৎ যেটা এই পাশে কী হয়ে আসতেছে বলো তো? ফিরে আসতেছে, এটাকে আমরা কি বলবো? প্রতিফলন। কি বলো তো ভাইয়া? প্রতিফলন। ওকে, এটা হলো প্রতিফলন। তারপর আর কিছু একটা জিনিস হইতেছে, সেটা কি বলতো? আরও কিছু দেখবা যে এখান পাশাপাশি এই যে পেপারটা আছে, এই পেপার কিছু পরিমাণ রিজার্ভ করে নিতেছে, মানে এটা এর ভিতরে নষ্ট হয়ে যাইতেছে। এর ভিতর যে কিছু পরিমাণ নষ্ট হয়ে যাইতেছে, এটাকে আমরা বলবো শোষণ। কি ভাইয়া? শোষণ। আলো কি সবগুলো কি প্রতিফলন হয় না শোষণ হয়ে যায়? শোষণ হয়ে যায়। ওকে, তারপর তার পাশাপাশি যখন আরও একটা পার্ট দেখি, সেটাকে তোমাকে এইভাবে দেখানোর চেষ্টা করতে দেখবো যে এখান থেকে কিছু একটা আলো, এখান থেকে কিছু একটা আলো আবার বাইরে বের হয়ে যাবে, যায় কি না বলো তো? এখান থেকে কিছু একটা আলো আবার বাইরে বের হয়ে যায়। এই যে কিছু একটা আলো বাইরে বের হয়ে যায়, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো প্রতিসরণ। তার মানে আলোর ক্ষেত্রে এই যে তিনটা ধরনের কাজ ঘটে থাকে, তাই না? তাহলে কিছু অংশ প্রতিফলন হবে, কিছু অংশ শোষিত হবে, আর কিছু অংশ প্রতিসরিত হবে। ঠিক আছে, একটা নর্মাল পেজের কথা দেখো, একটা নর্মাল পেজ দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো, এই পেজেও কিন্তু তোমার এগুলো সবই হয়। এই যে পেজ, আলো পড়তেছে না, পেজটাকে তো দেখা যাইতেছে, তা তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কি? প্রতিফলন। আচ্ছা, তারপর দেখো এই পাশ থেকেও আলোর কিছু অংশ বোঝা যায়। এই পাশ থেকে, এখান থেকে আলো ফেলি আমি, এই পাশ থেকেও একটু আলো আসতেছে না, এই পাশে অল্প একটু আসতেছে, এটাই কি বলা হয়? প্রতিসরণ। আর যে পরিমাণ আলো এখানে দিতেছে সবই কি এই পাশে বের হয়ে আসতেছে বা প্রতিফলিত হচ্ছে, কিছু পরিমাণ নষ্ট হইতেছে, সেটাকে আমরা বলবো। একটা নর্মাল কাগজের ক্ষেত্রেও প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, শোষণ হয়। বলতে পারো যে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে এই ধরনের প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, শোষণ হয়। ঠিক আছে, সো এই যে জিনিসটা, এটা আসলে আমরা বুঝলাম। তাহলে আমরা আলোর প্রতিফলন সম্পর্কে আমাদের মূল মটো থাকবে আলোর প্রতিফলন। এই প্রতিফলনের ক্ষেত্রে আরও যে তিনটা পার্ট হয়, সেগুলো হয়েই কিন্তু প্রতিসরিত হইতে হয়েছে। আর এটা সবচাইতে ভালো হয় কোথায়? সবচাইতে ভালো কোথায় হবে বলো তো? সবচাইতে ভালো যদি প্রতিসরণ হইতে হয়, তাহলে এটা ধরতে পারো একটা লেন্স হইতে হবে। কি বলো তো? লেন্স বা একটা মানে এই পাশ থেকে ক্রিস্টাল একটা ক্লিয়ার একটা যদি মিরর হবে না, মিরর হলে তো নিজের দিকে প্রতিফলন হয়, তোমার লাগবে হইতেছে লেন্স টাইপের লেন্স। এই যে ক্যামেরায় যে লেন্স ইউজ করা হয় না, এই পাশ থেকে ওই পাশ দেখা যায়, এটাকে আমরা কি বলতেছি ভাইয়া? লেন্স। ওকে, তাহলে আমাদের প্রতিফলন, এই যে আজকে যে আমরা প্রতিসরণ আলোচনা করবো, মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভাইটাল কাজটাই হবে কাকে নিয়ে? লেন্সকে নিয়ে। ওকে, ঠিক আছে। এখন দেখো, এর পাশাপাশি দেখো তোমার সামনে এই যে এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তোমাকে যদি এই যে গ্লাসটা যদি একটু দেখানো হয় ভাইয়া, এটা একটা কাপ দেখতে পাচ্ছ, একটা ব্ল্যাক, একটা এখানে আলো নেই, কিছু নেই, নর্মাল একটা কাপ। আচ্ছা, নর্মাল কাপ, এই কাপের ক্ষেত্রে একটু দেখো তো ভাইয়া, একটা কয়েন দেখা যায়, দেখো তো, একটা কয়েন কাপের নিচে কয়েন আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই কয়েনটা কোথায় বলো তো? একদম নিচে আছে না? তুমি এই যে এখানে যে চোখ রাখছো, এটা চোখ দেখতে পাচ্ছ? আচ্ছা, তুমি চোখ দেখে এটাকে দেখতে পাবা নর্মালি? নর্মাল সেন্সে এটাকে দেখতে পাওয়ার কথা না, তোমার দেখার মেয়াদ হয়তো এখান থেকে এতটুকু, তাই কি না?
কারণ তুমি যেখান থেকে দেখতেছো এই পরিমাণ দেখতে পাবো না, তুমি নর্মালি কি একে দেখতে পাওয়ার কথা না। আচ্ছা, কিন্তু এই জায়গায় যদি আমাকে একটু যদি কি দেওয়া হয়, মনে করো পানি, এই কাপটা এটা হইতেছে ফ্রেশ একটা গ্লাসের একটা মনে করো একটা গ্লাস ধরতে পারলাম, আর এটাও একটা গ্লাস, এই গ্লাস ফাঁকা আছে, এই গ্লাসের ভিতরে কি আছে, লিকুইড পানি আছে, ঠিক আছে। এখন পানি যদি থাকে দেখবা যে এই যে এটা কি কখনো পরখ করে দেখছো যে এটা আসলে বাস্তবে ঘটে কিনা? এই যে এটা দেখবা যে এখান থেকে এই যে চোখ দিয়ে এটা তুমি এখানে দেখতে পাবা, আনুমানিক এখানে দেখতে পাবা। এটা কি কখনো ঘটছে যে গ্লাসের ভিতর কোনো একটা জিনিস যে জায়গায় দেখা যায় হুট করে উপরে চলে আসে ওপাশে, বা আঙুল দিয়ে দেখবা যে আঙুল অন্যরকম দেখা যাচ্ছে, বা কলম দিয়ে দেখবা যে কলম বাঁকা হয়ে গেছে, এরকম মনে হয় কিনা? আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা কেন হয় সেই সম্পর্কে তোমাকে একটু এখানে ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, অদৃশ্য মুদ্রার রহস্য, দ্য মিস্ট্রি অফ দ্য ইনভিজিবল কয়েন। এখানে কি কি হবে, একটি কাপের মাঝে থাকা অদৃশ্য যে মুদ্রা, এই যে এটা অদৃশ্য মুদ্রা দৃশ্যমান হয়ে যায়। কি কারণে দৃশ্যমান হয়ে যায়? দেখো, কারণ আলোর রশ্মি, এই আলোর রশ্মিগুলো কি হয়, পানি থেকে বাতাসে আসার সময় বেঁকে যায়। পানি থেকে বাতাসে, কোথা থেকে কোথায় ভাইয়া? পানি থেকে বাতাসে। দেখো, এটা হচ্ছে পানি, আর তোমার এই নর্মাল চোখটা এটা কোথায়? এটা বাতাস না? এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হইতেছে বাতাস, আর এর ভিতর কি আছে? এটা হইতেছে পানি, ঠিক আছে কিনা বলো তো? এই যে পানি থেকে বাতাসে যখন আসে তখন বেঁকে যায়, আচ্ছা বেঁকে আমাদের চোখে পৌঁছায়, এটাই হইতেছে আলোর একটা প্রতিসরণের একটা বিষয়, ঠিক আছে। কিন্তু এটা আসলে কেমনে হয়, কীভাবে হয়, সেগুলো আমরা ধাপে ধাপে জানবো। এই পার্টটা কি বুঝতে পারছি? আচ্ছা, এটা হয়, ঠিক আছে, এটা আমরা দেখলাম, কিন্তু কেন হয় এখন আমরা বুঝি নাই। দেখো, তারপর দেখো এখানে আর কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন এই জিনিসটা তোমাকে যদি আরও একটু ক্লিয়ার করে দেখানো হয়, সেটা হইতেছে আলোর পথ পরিবর্তন। এই পরিবর্তনটা হয় কীভাবে? দেখবা যে অনেক সময় এই যে এখানে একটা যে গ্লাসের একটা, তাই না, একটা বেশ একটা হইতেছে পুরো একটা গ্লাস, বা এটাই কি বলা হয়? প্রিজম। আচ্ছা প্রিজম, হ্যাঁ প্রিজমকেও বলা হতে পারে। প্রিজমের মতো কাজ দেখা যাইতেছে যে রঙগুলো আলাদাভাবে বের হয়ে যাইতেছে। এখানে একটা আলো ফেলতেছো, এর ভিতর দিয়ে বের হয়ে এখানে এই যে বেশ বিচ্ছিন্নভাবে বের হয়ে যাইতেছে। এটাকে তোমাকে যদি আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তোমার এই ক্ষেত্রে আলোটা তোমাকে মনে করে আমি বললাম যে একটা মনে করো যে এইরকম, এই যে এই অংশটুকু, এটা মনে করো তোমার একটা হইতেছে লেন্স টাইপের বা একটা গ্লাস, বা এই যে এটা তার মানে কিসের তৈরি? গ্লাসের, তাই না? মানে গ্লাস, আর বাইরে কি আছে বলো তো? বাইরে এর ভিতর কি আছে ভাইয়া? এটা হইতেছে গ্লাস, এটা কি গ্লাস, আর এই বাইরে এটা কি নর্মাল উইন্ড না বলো, বাতাস, এটা বাতাস, আর এটা হচ্ছে গ্লাস। দুইটার পুরুত্ব কি সেম হবে? দুইটার পুরুত্ব সেম হবে না। দুইটার পুরুত্ব যদি সেম না হয় তাহলে দেখা যাবে আলো এই ক্ষেত্রে দেখো আলোর যে চলন আছে, আলো তোমার হইতেছে নর্মাল ফাঁকা জায়গায় শূন্যস্থানে যে পরিমাণ চলে, আলো পানির ভিতর কি সেভাবে চলে? লাইটটা যদি এইভাবে দেখো, লাইটটাই যদি হচ্ছে পানির ভিতর দাও, তুমি কি ওইরকম অত বেশি দেখতে পাও? ওইভাবে দেখা যায়? বা অন্য কোনো জায়গায় গ্লাসের ভিতর হলে সেমভাবে হয়? তার মানে এর ভিতর দিয়ে আলো যেভাবে চলবে, মানে এর ভিতর দিয়ে আলো যদি এরকম সোজা চলে, এখানে দেখবা এখানে লাগার পর এই আলোটা অনেকটা বেঁকে যাবে, হয়তো আলোটা অনেকটা বেঁকে যাবে, বুঝছি? আচ্ছা, বেঁকে যাওয়ার পর আরও একটা ঘটনা ঘটবে, এটা একটু তোমাকে এই যে দেখো এখানে একটু বোঝানোর চেষ্টা করি। তোমার আলোটা কি হলো ভাইয়া? এখানে সোজা যাইতেছিল, ওর ভিতরে কি হলো? বেঁকে গেল। বেঁকে যাওয়ার পর বাইরে এসে আবার কি বলো তো? বাইরে এসে আবার কি দেখতেছি? আবার বাতাস না, এই পাশে তো আবার উইন্ড, দেখো তো এটা আবার নর্মাল ওয়েদার কি না? আচ্ছা, আবার যদি নর্মাল হয় তখন দেখা যাবে এটা আবার এরকম সোজা হয়ে বের হবে, বুঝতেছ? তার মানে এখানে সোজা যাইতেছিল, ওখানে বেঁকে গেল, আবার সোজা হয়ে বেরোবে। তার মানে এর ভিতরে একটা বিশেষ একটা গুণাবলী আছে, বা আলো বাঁকানোর একটা সক্ষমতা আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এই পেজটা একটু ক্লিয়ার বুঝি কিনা দেখো, এখানে কি বোঝানোর চেষ্টা করছে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে অনেকটা মার্ক করে দেওয়া আছে, সেটা দেখো। আচ্ছা, আলোর পথ পরিবর্তন, চেঞ্জিং দ্য পাথ অফ লাইট, কীভাবে কি পরিবর্তন হয়? আলো যখন এক মাধ্যম থেকে মনে করে, সেটাকে আমরা একটা মাধ্যম বলে দিলাম, মনে করে হইতেছে কি N1 একটা মাধ্যম, ঠিক আছে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বলতে এটা কি বলতে পারি ভাইয়া? N2, ঠিক আছে কিনা? অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগ পরিবর্তিত হয়, বেগটা কি হয়ে যায়? পরিবর্তিত হয়। তাহলে আগে যে বেগ ছিল সেটা পরে, তার মানে এখানে যেটা হবে এটাকে আমরা বলতে পারি V1, তাই কিনা বলো তো? এটাকে আমরা বলতে পারি, মনে করি এটা হইতেছে V1 একটা বেগ, পরবর্তীতে একটা কি হতে পারে? V2, তাই কিনা? বেগটা পরিবর্তন হয়ে যায়। বেগ পরিবর্তন হয় বলেই তো এটা দেখতে ভিন্ন রকম হয়ে যায়, তাই না? আচ্ছা, বেগ পরিবর্তন হয়ে যেতে পারে, এবং বেগের এই তারতম্যের জন্যই আলোক রশ্মি বেঁকে যায়। তাহলে আলোক রশ্মি বেঁকে যাওয়ার অন্যতম কারণ কি ভাইয়া? এই বেগের এই
তারতম্য। আচ্ছা, বেগের এই তারতম্যের কারণে আলোক রশ্মি বেঁকে যায় বা দিক পরিবর্তন করে। দেখো এখানে তোমাকে এই যে এটা তো তোমার মোস্ট অতি পরিচিত একটা জানা, শূন্যস্থানে আলোর বেগ কত বলো তো? শূন্যস্থান বলতে বুঝতেছি এটা কি শূন্যস্থান? এটা কিন্তু শূন্যস্থান না, এখানে বাতাস আছে। তাহলে এমন একটা ওয়েদার যেখানে কোনো কিছু নেই, সেটা কোথায়? মনে করো এক মহাশূন্যের ভিতর, এটাকে বলে শূন্যস্থান। মনে করো যে এই যে মহাশূন্যের ভিতর মনে করো যে সূর্যের আলো পৃথিবীতে আসতেছে, সূর্যের চাঁদে আলো বা এভাবে যাইতেছে, তো এই যে আলোগুলো যেগুলা, এখানে মনে করো কোনো মাধ্যম নেই, একদম শূন্য একটা অবস্থা। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলো প্রতি সেকেন্ডে কত দূর চলে ভাইয়া? এই যে দেখো তো, এটা কত অতি পরিচিত, এটাকে কি বলা হয়? কত কত পড়ো তো দেখি। 2.9979245 × 10⁸ মিটার। অন্য মাধ্যমে এই বেগ কমে যায়। তার মানে সবচাইতে বেশি বেগ কোথায় হয়? শূন্য মাধ্যমে। এর চেয়ে বেশি বেগ হওয়া সম্ভব না। এখন এত বড় যে সেটা তো আর আমরা বলতে পারবো না। 2.99, এটাকে 3 লেখা যায় না? সো এটাকে আমরা প্রপারলি আমরা কি লিখতে পারি ভাই? 3 × 10⁸ মিটার। ওকে, এখন তুমি একটু ভালোভাবে যদি মনে থাকে তাহলে দেখবে এটা হইতেছে আলোর বেগ। ঠিক আছে, এটা কিসের বেগ? আলোর বেগ। আলো এক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার চলে। 3 লক্ষ কিলোমিটারকে যদি মিটারে প্রকাশ করি তাহলে কত হয়? 3 × 10⁸ মিটার। ওকে, সো এটাকে আমরা এইভাবে মনে রাখবো। ওকে, এটা মনে রাখা আসলে পসিবল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা বুঝলাম, পরবর্তী এটা আমরা দেখলাম। এখন দেখো এই যে এখন একটু আমরা ম্যাথে প্রবেশ করি বা আসলে কীভাবে কাজ করতে সেটা এখন আমরা দেখার চেষ্টা করি। দেখো ফার্স্ট অফ অল এই যে দেখো, এই যে তোমাকে একটু আগে দেখাইছিলাম না যে আলো এটা মনে একটা প্রিজমের মতো বা একটা মিররের মতো, তাই না? মিরর তো না, সরি, একটা লেন্স টাইপের একটা পুরো একটা গ্লাস। তো এখান থেকে দেখো আলোক রশ্মি এইভাবে যাইতেছে এইভাবে, এখানে গিয়ে কী হয়ে যেতে? বিচ্ছুরিত হয়ে যেত, মানে বাঁকা হয়ে যাইতেছে, মানে এক এক দিকে যাইতেছে। দেখো একটু বাঁকা হয়ে যাইতেছে না? কারণ তার ভিতর এই যে এর ভিতর যে গাঠনিক বৈশিষ্ট্য আর এর গাঠনিক বৈশিষ্ট্য সেম না, এদের ভিতর পার্থক্য ঘটতেছে, তাই না? এই যে পার্থক্য যেটা ঘটে না, এটাকে বলা হয় প্রতিসারণাঙ্ক। কি বলো তো? প্রতিসারণাঙ্ক। তার মানে এই বাতাসের প্রতিসারণাঙ্ক এবং এই যে গ্লাসের ভিতরের প্রতিসারণাঙ্ক সেম না। তাহলে এটাকে আমরা কি বলতেছি ভাই? এটা কি বলো তো? প্রতিসরণাঙ্ক। প্রতিসারণাঙ্ক। আচ্ছা, নাঙ্ক দেওয়ার উচিত ছিল না, প্রতিসরণাঙ্ক। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে প্রতিসরণাঙ্ক এই সম্পর্কে আমরা একটু দেখবো। দেখো তাহলে এই প্রতিসরণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি ভাইয়া? এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এটা প্রকাশ করতে পারতেছি কি দ্বারা? এন দ্বারা। ওকে ঠিক আছে, এখন দেখো এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। আলোর বেগ বা প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্ক বা স্পিড অর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তার মানে এটাকে কি বলা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাকশন মানে কি? রিফ্র্যাকশন মানেই তো প্রতিফলন, আর রিফ্লেকশন মানে প্রতিফলন, আর রিফ্র্যাকশন মানে প্রতিসরণ, তাই না? অ্যাবজর্পশন মানে শোষণ। তাহলে এটার যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটাকে বলা হইতেছে প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা একটি মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের বেগের যত গুণ কম, শূন্যস্থানের বেগের যত গুণ কম, শূন্যস্থানের বেগের চেয়ে বেশি হওয়া পসিবল না। তার মানে অবশ্যই শূন্যস্থানের বেগের থেকে কী হবে ভাইয়া? কমই হবে। তাহলে শূন্যস্থানের বেগের যত গুণ কম সেটি ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। একটা ডেফিনেশন পাইলাম না? তাহলে প্রতিসরণাঙ্ক কী বলবো? একটি মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের বেগের যত গুণ কম, ওটাই কি সেইটিকেই কি বলা হয়? ওই মাধ্যমে প্রতিসরণাঙ্ক। এখন এই যে এটা হইতেছে আমার মহামূল্যবান সূত্রটা কি ভাইয়া? সূত্রটাকে আমরা বলতে পারি n ইজ ইকুয়াল কি ভাইয়া? n ইজ ইকুয়াল c/v। আচ্ছা c/v, এটাতে কোনটাতে কি বোঝাইতেছে বলো তো? এই n দ্বারা কি বলো তো? n দ্বারা আসলে আমরা আলটিমেটলি কি বোঝাই? এই যে এটা আমরা দেখলাম প্রতিসরণাঙ্ক। এটা কি বলো তো? এটা হইতেছে ওই যে শূন্য মাধ্যমে বেগ, অর্থাৎ আলোর বেগ। কত? আলোর বেগ দেখছো না কত? সেটা 3/8। ঠিক আছে, আর এই যে এটাকে কি বলবো ভাই? এই ভিটাকে বেগ, তাই না? এটা ভি হইতেছে অন্য কোনো তাহলে এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, যেটাকে আমরা এই যে এন প্রতিসরণাঙ্ক, তাই না? আর এটাকে বলা হয়েছে অন্য মাধ্যমে বেগ। এটা কোন মাধ্যমে বলো তো? অন্য মাধ্যমে। আচ্ছা, তার মানে এই জিনিসটা বুঝতেছো? কোনটা কি? সি যেটা বোঝাইতেছে এটা শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ এটা কার মতো? একদম আলোর বেগের মতো, 3 × 10⁸ মিটার। আর এটা হইতেছে অন্য মাধ্যম। দেখো ঠিক আছে, তারপর এখানে তোমাকে একটা টেম্পারেচার বোঝানো হইতেছে। টেম্পারেচার দেখো, কত টেম্পারেচার দেখো তো ভাই? এখানে একটু দেখো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবা। সেটা হলো কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
পানিতে আলোর বেগ দেখো 20 ডিগ্রি, তাপমাত্রার সাথে আবার সম্পর্ক কি? তাপমাত্রার সাথে কী সম্পর্ক বলো তো? তাপমাত্রা বাড়লে অণুগুলা কাঁপতে থাকে, তাহলে অণুগুলা কাঁপতে থাকলে তার ভিতরে যে পরিমাণ আলো যাইতেছিল সেটা কি কম বেশি হবে কি না? হবে না? ঠিক আছে, তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য আলোর বেগ নির্দিষ্ট হয়। ওকে, তো সাপোজ ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে কত? পানিতে, কোথায় বলতো? পানিতে যদি বলে আলোর বেগ, সেটা কত হবে ভাইয়া? 2.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আর পানিতে প্রতিসরণাঙ্ক যদি আমরা বের করি, তাহলে এই প্রতিসরণাঙ্কটা কী হবে? সবসময় আমরা কার সাথে কম্পেয়ার করবো বলো তো? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে কত? 2.99। দেখো এই যে 2.99, বুঝতেছো বিষয়টা? শূন্য মাধ্যমে 2.99 বা 3 ইন্টু 10⁸ ডিভাইডেড 2.26 ইন্টু 10⁸। তার মানে আমরা পার্থক্যটা কত পাই ভাইয়া? আমরা যে এই যে অনুপাতটা পাই 1.33। তার মানে এই যে তোমাকে এখন যদি বলা হয় শূন্য মাধ্যমে, তাহলে প্রতিসরণাঙ্ক কত বলো তো? শূন্য মাধ্যমে প্রতিসরণাঙ্ক। আচ্ছা, শূন্য মাধ্যমে কি চাইতেছে দেখো? প্রতিসরণাঙ্ক চাইতেছে। আচ্ছা, শূন্য মাধ্যমে বেগ। আচ্ছা দেখো, তুমি এখন তোমাকে যদি কয়েকটা জিনিস বলি, দেখো প্রথম অবস্থা হইতেছে শূন্য মাধ্যমে বেগ, তাই না? শূন্য মাধ্যম। ওকে, শূন্য মাধ্যমে যদি আমরা বেগের কথা বলি, শূন্য মাধ্যমে যদি আলোর বেগ বলি, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয় ভাইয়া? শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়? শূন্য মাধ্যমে আলোর বেগ মনে করা হইতেছে যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, সি দ্বারা প্রকাশ করলাম না, এটাকে আমরা বললাম 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা তো বেগ, শূন্য মাধ্যমে আলো বেগ, ঠিক আছে না? আচ্ছা, আবার যদি বলি এই আলোর বেগ শূন্য মাধ্যমে, তার মানে তোমাকে আমি যে কোনো জিনিস আমরা প্রকাশ করি কীভাবে বলো তো? প্রকাশের সিস্টেমটা বুঝতেছি। যদি আমরা প্রতিসরণাঙ্ক বের করতে চাই, এই যে এন ইজিক্যাল কী হয়? এই শূন্য মাধ্যমে আলোর বেগ যেটা, এটাকে আমরা সি ধরতেছি, তাই না? এই সি ডিভাইডেড, সবসময় সির সাথে ডিভাইড করবো কাকে? অন্য যে বস্তুর, মনে করি এটা শূন্য মাধ্যমে। আমি যদি বলি পানিতে আলোর বেগ, আমি যদি বলি হচ্ছে গ্লাসের ভিতর দিয়ে আলোর বেগ, অথবা আমি যদি বলি বাতাসের ভিতরে আলোর বেগ, সেটাতে ভাগ দেবো। এখন আমি যদি বলতাম শূন্য মাধ্যমের পার্থক্য বের করতে চাচ্ছি, শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে শূন্য মাধ্যমে এটাও কি এটাই হবে না? তাহলে এটাও তো সি হবে, বলো তো? কারণ সবসময় এটাকে উপরে রাখতে হবে আর নিচে ভাগ দেবো যেটাতে বলতেছি। আমি তোমাকে শূন্য মাধ্যমে আলোর বেগের প্রতিসরণাঙ্ক জানতে চাচ্ছি শূন্য মাধ্যমে, তাহলে এটাও কী হবে? সি দ্বারা ভাগ হবে। তাহলে আলটিমেটলি কী হইল? 3 ইন্টু 10⁸ ডিভাইডেড 3 ইন্টু 10⁸। তাহলে এটা ভাগ করলে কী পাবো ভাইয়া? ফিজিক্যাল পাইতেছে 1। তার মানে এটা একটু মাথায় রাখো, শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক, তার মানে কী হবে ভাইয়া? শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক, মানে এই 1টাই হইতেছে ম্যাক্সিমাম, 1-এর বেশি হওয়া সম্ভব নয় শূন্য মাধ্যমে। তাহলে আলোর প্রতিসরণাঙ্ক কত বলো তো? আলোর প্রতিসরণাঙ্ক যদি বলি, প্রতিসরণাঙ্ক কত হবে ভাইয়া? 1। ওকে, ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর প্রতিসরণাঙ্ক অবশ্যই 1 হইতেছে, কারণ এর চেয়ে বেশি হওয়া সম্ভব নয়। তাহলে এটার সাথে এখন অন্য যে বস্তুটা আমি বুঝাবো, তাহলে অন্য যে বস্তুটা বোঝাবো, মনে করো পানির কথা বলতেছি, বা পানির কথা, এই যে পানি একটু আগে পানিরটা বোঝানো হয়েছে, তখন আমি যদি বলি পানির প্রতিসরণাঙ্ক, কিসেরটা বের করতে চাচ্ছি ভাইয়া? পানির, তাই না? পানির প্রতিসরণাঙ্ক যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা আমরা কি বলবো? প্রতিসরণাঙ্ক। আচ্ছা, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? এই যে মনে করো এন দ্বারা প্রকাশ করতেছি। এন ইজিক্যাল কী হবে? সি ডিভাইডেড ভি, তাই না? এখন ওই ভিটা কোনটা? ওই ভিটা হইতেছে বেগ, মানে ওই মাধ্যমে পানিতে পানির বেগ আসলে কত? তাহলে এখানটা তোমার হইতেছে শূন্য মাধ্যমে বেগটা আমি জানি কত ভাইয়া? 3 ইন্টু 10⁸। আর এই যে পানিতে কত দেখলাম বলো তো? 2.26 মনে হয়, 2.26 ইন্টু 10⁸। এখন দেখো, এখন এখান থেকে তুমি কোনটা কেটে দিতে পারতেছো বলো তো? 10⁸ এখানেও আছে, 10⁸ এখানেও আছে, বাকি থাকলো কি? 3 ডিভাইডেড 2.26। এই 3 ডিভাইডেড 2.26, এটা একটু সংক্ষেপে একটু একটা ক্যালকুলেট করে দেখো। 3 ডিভাইডেড 2.26 এটা কত হবে? 3 ডিভাইডেড 2.26 কত হলো? 1.327, তার মানে 1.33। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি 1 কত পেলাম? 3 বুঝছি? তাহলে এটা কেমনে বের করা হয়েছে, এটা কি আসলে বুঝছো? মানে যেটা সবসময় উপরে 3 ইন্টু 10⁸ থাকবে আর নিচেরটা বের করতে হবে। সো এখান থেকে আরও কিছু আমরা সূত্র পাই।
আরও কিছু সূত্রগুলো কী পাই ভাইয়া? আমরা দেখলাম এন ইজিক্যাল কি বলতো সি বাই ভি, তাই কি না? তাহলে এখানে এন যদি জানা থাকে, ভি যদি জানা থাকে, আমি সির মান বের করতে পারি না? মানে এন যদি সি যদি জানা থাকে, ভি যদি জানা থাকে, এন এর মান আমরা বের করতে পারি। একইভাবে আমি ভির মান বের করতে পারবো না, ভি ইজিক্যাল কী বলতে পারবো বলো তো? আমি একইভাবে আবার বলতে পারবো, ভি তার উপরে চলে আসবে, ভি ইজিক্যাল আমি বলবো সি বাই এন। বুঝছো? অনেক সময় তোমাকে ভির মানও বের করা লাগতে পারে, পারবো না? ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে এই অংশটুকু আমরা একটু এখানে তাহলে কী কী পেলাম, এখানে যা যা পেয়েছি সব আমরা করে ফেলছি। এখন দেখো এই যে এখানে তোমার বেশ কিছু এগুলো মনে রাখার মতো, এমসিকিউতে মনে রাখা লাগবে, বুঝছো? দেখো এগুলা প্রত্যেকটা হলো এমসিকিউ, এই যে এগুলো এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন মাধ্যমে প্রতিসরণাঙ্ক, ওকে ঠিক আছে। এই যে একটা ডায়মন্ড দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ডায়মন্ডটা খুব ভালো মানের হইতেছে প্রতিসরণাঙ্কে, হীরা মানে মোটামুটি গ্লাস বা পানি বা যে গ্লাস এগুলার থেকে ভালো প্রতিসরণাঙ্ক কে দেয়? হীরা, ডায়মন্ড। এই হীরার প্রতিসরণাঙ্ক একটু বেশি হওয়ার কারণে এই আলোটা বেশি বাঁকায় দিতে পারে, আর এই জন্য হীরাতে দেখতে চকচক করে। মানে এই যে নর্মাল আলো আসতেছে এটা সোজা আসবে, ঠিকঠাক আছে, কিন্তু এটা যদি গ্লাসে তো একটু বাঁকা হয়ে যাবে, পানিতে দিলেও মনে করো বাঁকা হয়ে যেতেছে। যখন হীরাতে দেওয়া হয় এটা অনেক বেশি বেঁকে যায়, যখন অনেক বেশি বেঁকে যায় তখন চকচক করবে না, বারবার চকচক করবে। এই চকচক জাস্ট সুন্দর চকচক করে, এই জিনিসটা আমাদের ভালো লাগে, বুঝছো? এই জন্য এই হীরার ডায়মন্ড এত এক্সপেন্সিভ একটা জিনিস। ওকে, এখন দেখো এখানে কয়েকটা জিনিস তোমাকে একটু মাথায় শূন্য মাধ্যমে কত বলো তো? 1 বরাবর 1, এর চেয়ে বেশি হওয়ার পসিবল না, ঠিক আছে। বাতাসে কত প্রতিসরণাঙ্ক বলো তো? এই যে দেখো অল্প একটু পার্থক্য, কত বলো তো ভাইয়া? 1.00029, ওকে, তার মানে খুব সামান্য একটু। ওকে, তারপর যদি পানিতে দেখো, পানিতে কত বলো তো? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.33, একটু আগে বের করলাম। তারপর সাধারণ কাচে, গ্লাসে যদি বলা হয় কত হবে? 1.52, গ্লাসে কত? 1.52। আর সবচেয়ে বেশি দেখো কোথায়? হীরাতে কত? 2.42, বুঝছো? তো এই যে 2.42, তার মানে এই প্রতিসরণাঙ্ক এদের চেয়ে অনেক বেশি না? অনেক বেশি হওয়ার কারণে আলোটা বেশি বেঁকে যায়, বুঝছো? আলোটা বেশি বারবার বেঁকে যায়, এই কারণে জিনিসটা দেখতে এত আকর্ষণীয় লাগে। বাতাসের প্রতিসরণাঙ্ক একের এত কাছাকাছি যে একে আমরা এক হিসেবেই ধরতে পারি, বুঝছো? এটাকে এক হিসেবেই ধরতে পারি। সো এখন যে বিষয়টা, এটা দিয়ে তোমাকে একটু আরও কিছু আমরা ম্যাথমেটিক্স বের করতে চাচ্ছি। তোমাকে যদি প্রত্যেকটার যদি বেগ বের করতে বলা হয়, বের করতে পারবা? আমি যদি বলি বাতাসে বেগ কত, এটার বেগ কত, এটার বেগ কত, এটার বেগ কত, বের করতে পারবা? বেগ কেমনে বের করতে হয় বলো তো, একটু বলো দেখি। আমরা জানি এন ইজ ইকুয়াল কি হয় ভাইয়া? সি বাই ভি, তাই না? আমি যদি বাতাসের যদি ভিটা যদি বের করতে চাই তাহলে আমি কি বলবো? ভি অফ, মন করে আমি কি বুঝাইতেছি? উইন্ড, এয়ার, তাই না? আচ্ছা, এয়ার, ভি অফ এয়ার ইজ ইকুয়াল কি হবে ভাইয়া? সি ডিভাইডেড এন। তাহলে সি তো আমি জানি, সি কত? 3 × 10⁸ ডিভাইডেড কী হবে বলো তো? ডিভাইডেড আমি যদি দেই, আচ্ছা এটা দেই ডিভাইডেড এর মান কত ছিল ভাইয়া? বাতাসে ছিল হইতেছে 1.00029, তাহলে এখানে ভাগ দিব 1.00029। ক্যালকুলেট করো তো কত পাই বলো তো? এখানে একটা মান পাবো। আবার পানির যদি বের করতে চাই, ভি অফ ওয়াটার যদি আমরা বলি তখন কি হবে? সি ডিভাইডেড এন অফ ওয়াটার। তার মানে এটা কত হবে? সির মান কত ছিল? 3 × 10⁸ ডিভাইডেড এর মান কত ছিল বলো তো? পানিরটা ছিল 1.33, এর মান পাবো কিনা? এয়ার বের করলাম। তারপর যদি তোমাকে যদি বের করতে বলি হইতেছে ওয়াটার পর কি? মিরর, গ্লাস, তাই না? কি সাধারণ কাচ, গ্লাস। আচ্ছা, ভি অফ গ্লাসেরটা যদি আমরা বলি তখন সেটা কি হবে? তখন হবে 3 × 10⁸ ডিভাইডেড এর মান কত ছিল? এর মান ছিল 1.52, কত হবে? 1/1.52। বের করতে পারবো? আচ্ছা, লাস্ট যদি তোমাকে আরেকটা জিনিস বের করতে বলা হয় সেটা হলো হীরা। তাহলে ভি অফ ডায়মন্ড, ওকে, ডায়মন্ড যদি বোঝায় তখন কি হবে? 3 × 10⁸ ডিভাইডেড 2 পয়েন্ট কত ছিল ভাইয়া? 2 পয়েন্ট ছিল হচ্ছে 2.42 ইজ ইকুয়াল 1। বের করতে পারবো প্রত্যেকটা? ইজিলি বের করা যাবে না? সো এইভাবে যদি এমসিকিউতে বা ছোট্ট করে তোমাকে যদি ক নাম্বার বা খ নাম্বারে যদি একটু এক্সপ্লেন করতে পারবো না? ওকে।
ঠিক আছে, আশা আশা করি এগুলো আমরা পারবো। দেখো পরবর্তী অংশটা দেখি। প্রতিসরণাঙ্কের বেশ কিছু সূত্র, লস অফ রিফ্র্যাকশন, পারবো না এগুলা? ঠিক আছে, ওগুলো একটু সুন্দর করে আমরা বের করে নিই। এখন দেখো ল অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনে কয়েকটা নিয়ম দেখো, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো দেখো একটু গুরুত্ব দিয়ে আমরা দেখার চেষ্টা করি বুঝি কি না। ওকে, ফার্স্ট অফ অল কি প্রথম সূত্র, 1 নম্বর সূত্র কি ভাইয়া? আপতন রশ্মি, আপতন রশ্মি, প্রতিফলন রশ্মি, এগুলো বুঝি। আচ্ছা এই যে এটা মনে করো তোমার হইতেছে, এটা তোমার হইতেছে একটা গ্লাস বা যেটাকে আমরা বলতে পারতেছি লেন্স টাইপের, ঠিক আছে। এখানে এটার উপরে তো আমি আলো ফেলবো, তাই না? এখন আলো ফেললে এই যে উপর লম্ব, এর সাথে লম্ব বরাবর যেটা ধরে না হয় না, এটাকে বলা হয় অভিলম্ব, ঠিক আছে। এখন অভিলম্ব, এই যে আলোটা আসতেছে, দেখো যে আলোটা এই পাশ থেকে আসতেছে, যে আলোটা ইনপুট হইতেছে, যে আলো ইনপুট হইতেছে, এটাকে আমাদের বলা হয় আপতন রশ্মি। আর যেটা হইতেছে বের হয়ে যাইতেছে, এটাকে বলা হয় আচ্ছা প্রতিসরিত। তাহলে এটাকে আমরা বলবো আপতন, তাই না? আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর এটা যেটা বের হয়ে যেতে, এটাই কি বলবো ভাইয়া? প্রতিসরিত রশ্মি, তাই না? ঠিক আছে। আর এই যে এটা যেটা আছে লম্বা, এটাকে কি বলা হয় ভাইয়া? অভিলম্ব, তাই না? ওকে, আশা করি এগুলো আমরা বুঝি, অভিলম্ব। ওকে ঠিক আছে, তাহলে এখন এটা জিনিসটা দেখো, আপতন রশ্মি আমরা বুঝি, তাই না ভাইয়া? বলা হইতেছে আপতন রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে। আচ্ছা একই তল, এটা একটা তল না? একটা তল মানে বুঝতেছো? তল, এই যে ওয়াল একটা তল, এই যে বোর্ড যেটা, এই গ্লাস এটা একটা তল। আচ্ছা দেখো এটা যে একটা তল হইতো, এখানে যদি আমি এইভাবে যদি সুন্দর করে একটা গ্লাস ফেলতাম, গ্লাস ফেলে একটা লম্ব দিতাম, আপতন রশ্মি কোন তলে আছে? এই যে দেওয়ালে যদি দেখাতাম, দেওয়ালেই থাকতো না? প্রতিসরিত রশ্মি একটু বেঁকে গেছে কিন্তু দেওয়ালেই আছে কিনা? তল মানে বুঝো একটা সারফেস, একটা সারফেস। তুমি এই যে খাতার উপর দেখতেছি, এটাই তোমার একটা সারফেস। তুমি যতগুলো লিখতেছো ওটা এক তলেই লেখো, তুমি খাতায় কখনো এক তলের বেশিতে লিখতে পারো না, এটা 2D, বুঝছো? 2 ডাইমেনশন, বুঝতে পারছি? তাহলে আপতন রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকবে, ঠিক আছে। 2 নম্বর সূত্র আর একটু গুরুত্বপূর্ণ, দেখো সূত্র নাম্বার 2, এটাকে বলা হয় কি? এই দেখো এটাকে বলা হয় স্নেলের সূত্র, স্নেলস ল। ওকে, স্নেলস ল, এখানে কি বোঝানো হয়েছে? প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি আমরা n1 বলি, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক যদি n2 বলি, তাহলে আপতন কোণকে যদি আমরা θ1 বলি এবং প্রতিসরণ কোণকে যদি θ2 বলি, তাহলে আলটিমেটলি আমরা একটা সূত্র পাই। সূত্রটা কি ভাইয়া? n1 sin θ1 is equal n2 sin θ2, বুঝছি? এই যে মহামূল্যবান একটা সমীকরণ। এখন দেখো এই জিনিসটা আমরা একটু করি, তার মানে আপতন কোণ, প্রতিফলন কোণ। সো এখানে যদি একটু সংক্ষেপে যদি তোমাকে একটু দেখাই, দেখো আচ্ছা কিভাবে, এই একটা নর্মালি এই যে এখানে মনে করা হইতেছে, আমি এবার লম্বা করে এই দিক করে দেখাইতেছি, এটা হইতেছে তোমার অভিলম্ব, এটা হইতেছে কি হইলো, এই আটকে যাইতেছে কেন, এটা হইতেছে তোমার অভিলম্ব। ওকে, তাহলে অভিলম্ব যদি হয়ে থাকে, মনে করো এটা হইতেছে তোমার আপতন কোণ, এটা হইতেছে আপতিত রশ্মি, তাই না? আর এটা মনে করো সাপোজ হইতেছে প্রতিফলিত, ঠিক আছে। ওকে, তাহলে এই যে অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করতেছে না, এটা একটা কোণ উৎপন্ন করতেছে না, এটাকে বলা হয় হইতেছে θ1, এটাকে বলা হয় θ2। আর এটার যে আপতিত রশ্মি, তার যে কি দেওয়া ছিল, তার প্রতিসরণাঙ্ক দেওয়া ছিল না? দেখো এই যে আপতিত রশ্মির প্রতিসরণাঙ্ক এবং প্রতিফলিত, তাহলে এটার প্রতিসরণাঙ্ক আমরা যদি বলি, এটাকে আমরা বলতে পারি হইতেছে, এটাকে আমরা বলবো ইটা বা n1, এটাকে আমরা বলবো n2, ঠিক আছে। তাহলে এই অবস্থায় তোমার আলটিমেটলি তোমার সূত্রটা কি হইতেছে ভাইয়া? তোমার ইকুয়েশনটা হইতেছে n1 sin θ1 is equal n2 sin θ2। তোমার এখন অসুস্থতার কি অবস্থা বলো তো? একটু খারাপ লাগতেছে, টায়ার্ড লাগতেছে? ওকে ঠিক আছে, n1 sin θ1 is equal n2 sin θ2। এখান থেকে তুমি কি বের করতে পারো? শুধু যদি বলে আমি n1 এর মান বের করতে পারি, এখানে যে কোনো 3টার মান দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে না, তাহলে কীভাবে বের করবো? এখান থেকে আমরা কী আনতে পারি? দেখো আমি যদি বলি আমার n1 এর মান জানা নেই, তাহলে কী বলবো? n1 is equal কী হবে? দেখো sin θ
সাইন থিটা 2 ডিভাইডেড সাইন থিটা 1 ইন্টু হইতেছে ইন্টু এটা, কারণ এটা ওই পাশে শুধু পার হয়ে গেল। আরও কি সূত্র বলতে পারি, এটাতে আমরা যদি সাইন থিটা 1 মান বের করতে চাই, তাহলে আমরা বলবো সাইন থিটা 1 ইজিক্যাল কি ভাইয়া n2 ডিভাইডেড n1 ইন্টু কী হবে সাইন থিটা 2। বের করতে পারি কিনা? আবার সেমভাবে উল্টাটাও বের করতে পারি কিনা বলো তো? উল্টাটাও যদি আমরা বের করতে চাই, তাহলে ওই পাশেরটা যদি বলতাম n2, এটা বের করতে চাচ্ছি, দেখো n2 ইজিক্যাল কী হবে ভাইয়া, এটা শুধু ভাগ হয়ে যাবে, তখন কী হয়ে যাবে সাইন থিটা 1 ডিভাইডেড সাইন থিটা 2 ইন্টু n1, তাই কি না? ঠিক আছে, এটা বলতে পারি। আবার একইভাবে কি বলতে পারি ভাইয়া, আবার যদি বের করতে পারি সাইন থিটা 2 মান যদি বের করতে পারি, সাইন থিটা 2 ইজিক্যাল কী হবে n1 ডিভাইডেড n2 ইন্টু সাইন থিটা 1। মানে মূল কথা হলো যে কোনোটার সাথে যে কোনোটা বের করতে পারবো কিনা, একটা সূত্র সবগুলো বের করতে পারবো। এই প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদাভাবে তোমাকে টাস্ক দেওয়া থাকবে। একটা যদি তোমাকে বাতাসের কথা বলে, দুইটা যদি মাধ্যম বলে, দেখো একটা যদি বলা হইতেছে বাতাস, আরেকটা যদি বলা হয় পানি, তাহলে কী বলতেছি, একটা বলতেছি মনে করো যে বাতাস, তার মানে কী করতে হবে, এই বাতাসেরই প্রতিসরণাঙ্ক হলো n1, আবার বাতাসের যে কোনো আপতিত হয়েছে সেটাই হবে থিটা 1। ওকে, আরেকটা আমি যদি বলি কি পানি, আরেকটা কি বলতেছি ভাইয়া পানি যদি বলি, আরেকটা পানি, এটা দেখা যায় খুব লো দেখা যায়, তাই না? এটা কেমন দেখা যাবে, এটা একটু আমরা দেখি, এই যে পানি মাধ্যমে যদি বলি, তাহলে পানি মাধ্যমে কী হবে, পানি মাধ্যমে যে পরিমাণ প্রতিসরণাঙ্ক সেটাকে আমরা বলবো n2, আবার এই মাধ্যমে যে কোনো প্রতিসরিত হবে বা আপতিত হবে সেটাকে আমরা বলবো থিটা 2। তাহলে এখানে n1 থিটা 1, n2 থিটা 2, যে কোনোটার মান বের করতে বলে পারবো কিনা? এখানে পানি আর যদি গ্লাসের কথা বলে পারবো না, গ্লাস আর যদি ডায়মন্ডের কথা বলে পারবো কিনা? পারা যাবে সবগুলা? ঠিক আছে, আশা করি আমরা এটা পারবো। এই যে এটা আমরা বুঝে গেছি। এই যে এখন এখানে এসে দেখো ঘন এবং হালকা মাধ্যমে ডেন্স ভার্সেস রেয়ার মিডিয়াম, ঘন মাধ্যম আর হালকা মাধ্যম। আচ্ছা, এখন তুমি দেখো ঘন মাধ্যম আর হালকা মাধ্যমে আলো বেঁকে যাওয়ার একটা সম্পর্ক আছে। এটা তোমাকে যদি এখানে যদি বোঝানোর চেষ্টা করি, দেখো এখানে কয়েকটা জিনিস বলা হয়েছে। তাহলে এটা কি হালকা মাধ্যম না বলো তো? এটা হালকা, এটা কি রকম ভাইয়া হালকা। আর এই জিনিসটা কি, এটা তুলনামূলক ঘন মাধ্যম না, তাই তো? এখন দেখো এই যে এর সাথে একটা অভিলম্ব কল্পনা করে নিতে হবে কিনা বলো তো? এটা একটা অভিলম্ব আছে না, এটা হইতেছে তোমার অভিলম্ব, ঠিক না? অভিলম্ব যদি হয়ে থাকে তাহলে একটা অভিলম্বের সাথে তোমাকে যদি আমি কোণগুলোর সাথে কম্পেয়ার করে দেখাই, অভিলম্বের সাথে এখানে এটার যে কোণ এটা হইতেছে এই কোণ, আর এটার যে প্রতিসরণ এটা হইতেছে এই কোণ। দেখো এটাকে আমি যদি বলি হইতেছে থিটা 1, আর এটার প্রতিসরণাঙ্ক এটাকে আমরা যদি বলি হচ্ছে n1, এটার ক্ষেত্রে কোনটাকে বলবো থিটা 2, এর প্রতিসরণকে বলবো n2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জায়গায় কি হবে বলো তো? এটা শূন্য মাধ্যম আর এটা কি ঘন মাধ্যম। তাহলে কার প্রতিসরণাঙ্ক বেশি হবে, কার প্রতিসরণাঙ্ক কম হবে বলো তো? হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম হবে, কারণ শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1, তাহলে বাতাসের প্রতিসরণাঙ্ক অলমোস্ট 1। গ্লাসের ভিতর প্রতিসরণাঙ্ক কী হবে, কত দেখছিলাম 1.52, ঠিক আছে? তাহলে এর ভিতর প্রতিসরণাঙ্ক বেশি, তাহলে এর ভিতর প্রতিসরণাঙ্ক কম, এর ভিতর প্রতিসরণাঙ্ক বেশি, আর তাহলে এর ভিতর থিটা কী হবে বেশি হবে, এর ভিতর থিটা হবে কম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা তোমাকে আর একটু বোঝানোর চেষ্টা করে দেখো। তোমাকে যদি এরকম যদি আমরা যদি হইতেছে দুইটা মাধ্যম নিয়ে ফেলি, এই যেভাবে আমাকে যদি পরীক্ষায় যদি লিখতে হয় আমরা যেন এভাবে লিখতে পারি। আচ্ছা দেখো, এটা হইতেছে তোমার উপরে হইতেছে উপরে কোন ধরনের মাধ্যম, উপরে হইতেছে হালকা, বুঝছো? উপরে হইতেছে হচ্ছে হালকা আর নিচে হইতেছে ঘন। তাহলে উপরে হালকা মাধ্যম, নিচে ঘন মাধ্যম। তাহলে উপরে যে পরিমাণ যেই কোণে আসবে, দেখো উপরে যদি এই কোণে আসে, দেখো এই কোণে আসতেছে, ওকে? তাহলে এই যে হালকা মাধ্যম যেই কোণে আসতেছে এর একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্ক আছে কিনা বলো তো? এর একটা কিন্তু n1 আছে, তাই না? হালকা মাধ্যমে। তো এর যে একটা কোণ আছে, এর একটা কোণ হবে কিনা বলো তো? এর সাথে একটা কোণ, এটাকে আমরা বলছি থিটা 1, তাই না? তাহলে এখন এটা যদি এভাবে প্রতিসরিত হওয়ার পর তুমি যে জিনিসটা দেখতে পাবা, এটা
এই অবিলম্বের দিকে একটু বেঁকে আসবে, এই যে অবিলম্বের দিকে একটু বেঁকে আসবে। তাহলে এই যে যেটা বের হয়ে যাইতেছে এটার ক্ষেত্রে কি এটা 2 বা n2, আর এখানে একটা কোণ পাবো কিনা বলো তো, এখানে এটাকে আমরা বলতেছি θ2। এখন তুমি বলো হালকা মাধ্যমে অবিলম্বের সাথে কোণ বড় হয় না ঘন মাধ্যমে কোণ বড় হয়? হালকা মাধ্যমে বেশি হয়। প্রতিসারণাঙ্ক কোনটাতে বেশি, হালকা মাধ্যমে বেশি না ঘন মাধ্যমে বেশি? ঘন মাধ্যমে বেশি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো যেহেতু দুইটার গুণফল, তাহলে ঘন মাধ্যমে প্রতিসারণাঙ্ক বেশি কিন্তু কোণ কম, আর হালকা মাধ্যমে কম কিন্তু ঘন বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যদি আমি কম্পেয়ার করি দেখো তাহলে এটা কি হবে, n1 থেকে n2 বড়, তাই কি না? এটা হালকা এটা ঘন। আবার আরও একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি θ1 আবার θ2 থেকে বড়, বুঝতে পারছো? তার মানে প্রতিসারণাঙ্ক বেশি হলে কোণ ছোট হয়, প্রতিসারণাঙ্ক কম হলে কোণ বড় হয়, বুঝতে পারছি? ঠিক আছে, এই জিনিসটা বোঝা যাবে। স্যার একইভাবে তুমি যদি এই দিক থেকে যদি আবার দিতা, দেখো তো আবার এই দিক থেকে দাও দেখি, হ্যাঁ আবার মন করো কোন দিক থেকে, এটা এই দিক থেকে একটা যদি দিতা, এবার আপতন হয়েছে, এটা তো কোণ এই দিকে ছিল তাই না? এবার আপতন যদি হয় এই দিক থেকে, দেখো এই দিক থেকে আপতন হইতেছে, তাহলে এটা কি হবে, এই বরাবর হবে কি, এই বরাবর হবে কি না কোন দিকে হবে, এখান থেকে বেঁকে যাবে, বুঝতে পারছি কিনা? তাহলে এই যে কোণটা, এটা যে থিটা হবে, এটাকে যদি আমরা থিটা কি বললাম, θ3 নাম দিলাম, θ3, আর এটা কি হইতেছে θ4। অবশ্যই θ4 কি হবে, গ্রেটার দেন θ3, ঠিক আছে? বুঝতে পারছি কিনা ভাইয়া, বোঝা যাবে? দেখো এখন এই জিনিসটা এখানে আমরা বুঝি কিনা, তাহলে এই জায়গা থেকে দেখো এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তার মানে এখানে যে পরিমাণ আলো আসবে তাহলে এই মাধ্যমে কি হয়ে যাবে, বিচ্ছুরিত হয়ে যাবে। আর এটা তাহলে এখান থেকে আমরা মোটামুটি সব কিছু আমরা বুঝতে পারার কথা। এখানে দেখো যে গল্পগুলো বলা আছে, হালকা থেকে ঘন মাধ্যমে আলো লম্বের দিকে বেঁকে যায়, তাহলে হালকা থেকে ঘন মাধ্যমে আলো লম্বের দিকে বেঁকে যায়, অর্থাৎ অবিলম্বের কাছাকাছি চলে আসে। ঘন থেকে হালকা মাধ্যমে আলো লম্ব থেকে দূরে সরে যায়, ঠিক আছে? আবার কি বলা হয়েছে এখানে, এখানে দেখো ঘন বলতে মাধ্যমের কি ঘনত্বটাকে ওটাকে বোঝানো হইতেছে বা হইতেছে, আচ্ছা এই লেখাটা তো একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘন বলতে কি তার প্রতিসারণাঙ্ক বেশি, আর হালকা বলতে প্রতিসারণাঙ্ক কম, বুঝতে পারছি কিনা? ওকে, পরবর্তী অংশটিকে দেখি। এই অংশটুকু দেখো, দেখো এখানে আরো বেশ কিছুভাবে দেখানো হয়েছে, কয়টা কিভাবে এগুলো আমরা বুঝি কিনা দেখো তো। সংকট কোণ, সংকট কোণ জিনিসটা বোঝাও, সংকট কোণ। দেখো একটু আগে আমরা একটা জিনিস দেখলাম, দেখো এইটা এইভাবে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে তো তোমার একদম এটা ঘনমাধ্যম দেওয়া আছে, ঘনমাধ্যম না বলো, এটা হইতেছে ঘনমাধ্যম, তো এটা হইতেছে হালকা মাধ্যম, তাই না বলো? ঘনমাধ্যমতে হালকা মাধ্যম। আচ্ছা এই ঘনমাধ্যমতে হালকা মাধ্যম আমরা দেখলাম, ঘনমাধ্যম থেকে যে আলো যাইতেছে হালকা মাধ্যমে সেটা কি হয়ে যাইতেছে, অবিলম্ব থেকে দূরে সরে যাইতেছে, কন্টিনিউয়াসলি দূরে সরে যাইতেছে। এখন দূরে সরে যাওয়ার বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে, তোমাকে আগে আমি নিজে ফিগার আউট করে বুঝাই। দেখো তাহলে এখানে যদি এই যে এটা যদি একটা মাধ্যম হয় এবং এটা কি ঘনমাধ্যম তাই না, এটা হইতেছে ঘন, আর উপরে যেটা আছে সেটা হলো হালকা মাধ্যম। তাহলে দেখো এটা হইতেছে আমার অবিলম্ব, এটা হইতেছে আমার অবিলম্ব, এটা হইতেছে কোন মাধ্যম ভাইয়া, হালকা। দেখো তাহলে সংকট কোণ জিনিসটা নতুন, সংকট কোণ, দেখো সংকট কোণ বুঝি কিনা, আগে সংকট কোণ ক্লিয়ার হোক। এখন দেখো এটা যদি হালকা হয় এটা যদি ঘন হয়, এখন তুমি বলো আমি যদি আলো এই দিক থেকে এইভাবে যদি আসে, আপতন হইতেছে কোন জায়গা থেকে, ঘনমাধ্যম থেকে। ঘনমাধ্যম থেকে যদি আপতন হয় এটা প্রতিফলিত হয়ে এই বরাবর যাবে না একটু বেঁকে যাবে, বেঁকে যাবে না, সাপোজ এটা চলে যাবে তাই কি না, বেঁকে যাবে। আবার তাহলে পরের বার একটু দেখা দেখি, আমি যদি আরেকটু এই দিকে দেই তাহলে কি হবে, এটা আরও বেঁকে যাবে তাই কি না বলো, বুঝছি? কারণ এই কোণ থেকে এই কোণ কন্টিনিউয়াসলি কি হইতেছে, বাড়তেছে। এখন আরও একটা জিনিস দেখো, আমি যদি আর একটু বাঁকাই দিই, এই বরাবর দিই, এটা দেখো তো একদম সারফেস বরাবর যাবে না, বলো তো? কারণ প্রতিনিয়ত বেঁকে যাইতেছে কিনা, তাহলে অল্প একটু দিলে ওটা বেঁকে যাইতেছে, আর একটু দিলে আরও একটু বেঁকে যাইতেছে। আমি যদি এমন একটা কোণ দেই, এইভাবে দিলাম আর ওই দিকে কত হইলো, বেঁকে গেল। এখন ওই যে বেঁকে গেল, ওই বেঁকে গিয়ে কত ডিগ্রি মান হয়েছে ভাইয়া, এই যে লালটা কত ডিগ্রি হয়েছে বলো তো, 90 ডিগ্রি হয়েছে। কত হয়েছে,
90 ডিগ্রি। অবিলম্বের সাথে কত ডিগ্রি হয়েছে ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এটাকে যে কোন মাধ্যমে এটা 90 ডিগ্রি হয় এটাকে বলা হয় সংকট কোণ। তাহলে দেখো এখন আমি তোমাকে একটা আনুমানিক বুঝাই। এটার একটা মান ছিল, এটার একটা মান ছিল, এই যে লালের এটার একটা মান আছে, তাই কি না? এটার একটা মান আছে না? এই যে থিটা, থিটা এটাকে বলা হয় থিটা সি। তার মানে আলোর আপতন যে কোণের কারণে প্রতিসরণ কোণটা সরাসরি কোন দিক বরাবর যায়? 90 ডিগ্রি বরাবর যায়, সেটাকে বলা হয় সংকট কোণ। তার সংকট কোণ কোনটা? 90 ডিগ্রি কি সংকট কোণ? সংকট কোণ হলো এটা, কারণ ওটা তো 90 ডিগ্রি, এটা তো ফিক্স, কিন্তু কত কোণের কারণে এটা হইলো। এখন পানিতে যে পরিমাণ সংকট কোণ হবে আর গ্লাসে কি সংকট কোণ সেম হবে? ভিন্ন হবে। আবার ডায়মন্ডের ভেতর সংকট কোণ আরও একটু ভিন্ন হবে, বাতাসের ভেতর আরও ভিন্ন হবে। বুঝতে পারছি? তার মানে এই কোণটাকে আমরা কি বলবো ভাইয়া? সংকট কোণ। তাহলে এই সংকট কোণ হতে গেলে দেখো, এটা একটু ঠান্ডা মাথায় মনে রাখো, সংকট কোণ এটাকে কি বলা হয়েছে ভাইয়া? সংকট কোণ। ওকে, সংকট কোণ। সংকট কোণ বা অপর নাম যদি বলি সেটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলতো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন সংকট কোণ হতে গেলে, সংকট কোণের অপর নাম কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, এটা মাথায় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, এটা হতে গেলে, এটা হতে গেলে অবশ্যই কি হইতে হবে বলো তো? বলো দেখি, আমাকে একটু বোঝাও। অবশ্যই আলো কি হইতে হবে ভাইয়া? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাইতে হবে। এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? এটা আগে আমাকে বলো। অবশ্যই আলো ঘন থেকে হালকা, ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে। ঘন থেকে হালকা মাধ্যমে যাবে, বুঝছি? তাছাড়া কি পসিবল? তাছাড়া পসিবল কি না বলো তো? তাছাড়া পসিবল না তো, কারণ এই দিকে দিলে তো বেঁকে যায়, ওই দিক দিলে তো আরও কাছে চলে আসতো, ঠিক আছে না? তাহলে অবশ্যই কি হইতে হবে? ঘন থেকে হালকা হতে হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, এখন তুমি এটা দেখো, এই যে দেখো তো ভাইয়া, দেখো এখানে বেশ কিছু দেওয়া হয়েছে। দেখো এই যে আলো যখন হোয়াইট ছিল একটু বেঁকে গেছে, তারপরে এটা আরেকটু, তারপর এটা আরও বেঁকে যেতেছে, এটা, এটা। আচ্ছা দেখো, তার মানে এটাকে তোমাকে বারবার একটা বাঁকা করে দেওয়া হয়। এখানে একটু আর একটু অদ্ভুত দেখাচ্ছে, কারণ এটা হইতেছে একদম 3D সরাসরি তোমার গ্লাসের মতোই দেখা যাচ্ছে, এটা বাইরে থেকে দেখতেছি না। তো এখানে এই পয়েন্টটা আমি বুঝতে পারছি কিনা, যে এটাকে আমি যত বাঁকায় দিব, এটা না, এটা যত বাঁকায় দিব তত ওই দিকে তোমার 90 ডিগ্রির কাছে চলে যাবে। যেই কোণের কারণে 90 ডিগ্রি হবে ওটাকে আমরা কি বলবো ভাইয়া? সংকট কোণ। দেখো তারপর বাকি অংশগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, আমরা কি এটা পরের কথা? এটা আগে পরের কথা। দেখো সংকট কোণ বা ক্রান্তি কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে কী হয় ভাইয়া? এটা একটু বুঝবো। ঘন মাধ্যম থেকে, অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের কোন কোণের বলো তো? আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় তাকে সংকট কোণ বা থিটা অফ সি বলা হয়। বুঝছি? ঠিক আছে, এটাকে তাহলে কেমনে প্রকাশ করে বলো তো? এই যে এই ইকুয়েশনটা আমরা বুঝি কিনা দেখো তো, এই ইকুয়েশনটা বুঝি কি না, এই ইকুয়েশনটা বুঝি কিনা। আচ্ছা দেখো, তাহলে এটা আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা, তাহলে থিটা সি ইজ ইকুয়াল n1 ডিভাইডেড n2, n1 ডিভাইডেড n2, এটা আমরা কতটুকু কি বুঝলাম এটা আগে তোমাকে ক্লিয়ার করি। আগে এটা বুঝো দেখি। আচ্ছা দেখো, মনে করো যে দুইটা মাধ্যমের কথা বলতেছি, একটা বলতেছি হচ্ছে বাতাস, আরেকটা বলতেছি গ্লাস। কি বলতেছি ভাইয়া? বাতাস আর গ্লাসের ভিতরে তুমি মোটামুটি একটা সম্পর্ক জানো কিনা দেখো। আমরা দুইটা সম্পর্ক বলতেছি, একটা হলো বাতাস, একটা হলো কি ভাইয়া? বাতাস। বাতাস মাধ্যমে, বাতাস মাধ্যমে তাহলে ইয়া কী হবে বলো তো? বাতাস মাধ্যমে এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা হয়তো প্রতিসরণাঙ্কের মান মনে আছে কত? বাতাস মাধ্যমে এটা হয় 1 হয়, তাই কি না? 1 ধরে না হয় না? 1 ধরে না হয়। আর এই ক্ষেত্রে থিটাটা দেখো, থিটাটা অবশ্যই কি হবে? থিটাটা 90 ডিগ্রি হবে। একটু বুঝাই তারপরে বলতেছি। তারপরে বা এটা বাতাসের পর আমি আসলাম হচ্ছে গ্লাসে। গ্লাস, গ্লাস মাধ্যমে এটা 2 বা n2,
n2 ইজিক্যাল কত বলো তো গ্লাস মাধ্যমে 1.54 না 1.52 1.52 এবং এই ক্ষেত্রে থিটা ইজিক্যাল কত, যেটাকে আমরা বলবো থিটা সি ইজিক্যাল হোয়াট। এটা কেন বললাম তুমি আগে বোঝো। দেখো আমি যদি এখানে যদি দুইটা মাধ্যম নেই ভাইয়া, দুইটা মাধ্যম যদি আমি যদি এখানে আইডিয়া করে নেই, একটা হইতেছে হালকা, এটা হইতেছে হালকা, তাই না? এটা হলো হালকা, আরেকটা কি ভাইয়া? আরেকটা হলো ঘন। আচ্ছা হালকা মাধ্যম তাহলে কোনটা হবে বলো তো? এখানে এখানে হালকা মাধ্যম কোনটা হবে, তাই না? আচ্ছা এখানে আমরা জানি হালকা মাধ্যম অবশ্যই কি হবে, এই যে উপরের, তাই না? আচ্ছা উপরে যদি হয় তাহলে এই ক্ষেত্রেই তো তুমি পাবা, তাহলে এর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিবা, বেঁকে যাবে, আবার দিবা, আরও বেঁকে যাবে, তারপর একটা পর্যায়ে এমন একটা কোণ দিবা যার কারণে এটা কি হবে, 90 ডিগ্রি বরাবর যাবে, তাই কিনা বলো তো? তার মানে হালকা মাধ্যমে বাতাসে কত কোণ হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তা কিন্তু তুমি জানো কত হবে, ওটা হবেই, এটা তো তুমি জানো। এটা বাতাস না, বাতাসে যে 90 হবে এটা তুমি নিশ্চিত কিনা? এটা নিশ্চিত না হলে তো তোমার কি হবে না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইলই না। তাহলে এখানে ওটা হবে এটা তো তুমি জানো, কিন্তু এখানে কত হবে সেটা। এখন তোমার এই যে অতি পরিচিত শুরুর যে সূত্র, আমরা শুরুর সূত্রটা কি জানতাম বলো তো? আমরা জানি n1 sin theta 1 ইজ ইকুয়াল কি হবে, n2 sin theta 2, তাই কিনা? আর এখান থেকে আমরা বের করতে হবে কি বলো তো, এই যে এটাকে আমরা যদি থিটা 1 ধরি, এটাকে যদি থিটা 2 ধরতাম বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই না? থিটা 2, থিটা 2টা আমাকে বের করতে হবে। তাহলে থিটা 2 কী হবে, সাইন থিটা 2, তাই না? সাইন থিটা 2, তাহলে এটাকে একটু দেখো তো, আমরা সাইন থিটা 2 এটাকে শুধু এই পাশে পার করে নাও, পুরোটাকে পার করে নিলে তার মানে কী বলবো, n2 সাইন থিটা 2 ইজিক্যাল কী হবে, n1 সাইন থিটা 1, তাই কিনা বলো তো? তাই তো। এখন তারপর আরেকটু ক্লিয়ার করে বলো কি পাইতেছি, সাইন থিটা 2 ইজিক্যাল কী হবে বলো তো? সাইন থিটা 2 ইজিক্যাল হবে হচ্ছে n1 ডিভাইডেড n2 ইন্টু সাইন থিটা 1। এখন তুমি বলো ঠান্ডা মাথায় বলো এটা কোনটার মান কত? এখানে হইতেছে এই যে দেখো সাইন থিটা 2 ইজ ইকুয়াল হইতেছে এটার মান কত, n1 এর মান কত, 1, তাই কি না? n2 এর মান কত, 1.52 ইন্টু এই যে সাইন, এটা কত, সাইন 90 ডিগ্রি কিনা, সাইন 90 ডিগ্রির মান কত হয় ভাইয়া, 1 হয়, তাহলে ইন্টু কত, 1 না? এটার মান কি 1 না বলো তো? এটার মান যদি 1 হয় তাহলে 1টা তোমার লেখার এখন লাভ আছে? তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কী পাইলা বলো তো? আলটিমেটলি এটাকেই যদি তুমি একটু ক্লিয়ার করে বলো, তাহলে এই যে এটা পাইলাম না, এটাকে তুমি যদি এখন প্রপারলি তুমি যদি থিটাটা বের করতে চাও, তাহলে তুমি এখানে আমরা বলতে পারি, এখানে আমরা বলতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি থিটা, থিটা 2 না, থিটা 2, থিটা 2কেই আমরা কী দ্বারা নামকরণ করতেছি, থিটা সি বলতেছি না, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই থিটা 2 ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা ইজিক্যাল কী হবে ভাইয়া, এই সাইন এটা কী হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে না বলো? তখন হয়ে যাবে সাইন ইনভার্স কী হবে বলো তো, 1 ডিভাইডেড 1.52, 1 ডিভাইডেড 1.52। তাহলে এখন অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি তুমি সংকট কোণ বের করতে চাও, সংকট কোণ অবশ্যই সাইন ইনভার্স কী হবে, হালকা মাধ্যম ডিভাইডেড ঘন মাধ্যম। দেখো এখন এটা একটু মাথায় আছে কিনা, অবশ্যই কী হবে, n1 ডিভাইডেড n2, n1 ডিভাইডেড n2 যেটা হবে এটা অবশ্যই n1টা অবশ্যই কী হবে ভাইয়া, n1টা অবশ্যই হালকা মাধ্যমে হবে। এটা কি হবে, আচ্ছা এটা হবে হইতেছে হালকা, n1টা হবে হালকা মাধ্যম, আর n2টা কী হবে ভাইয়া, n2টা হবে ঘন মাধ্যম। তার মানে এইখান থেকে আমি সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারি, সাইন থিটা সি, সেখান থেকে আমরা বলতে পারি থিটা সি ইজ ইকাল কী হবে, সাইন ইনভার্স n1 ডিভাইডেড n2, বের করতে পারবো? ওকে পারা যাবে, ঠিক আছে। দেখো এখান থেকে তার মানে আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এটার মান কত হবে বলো তো, সাইন ইনভার্স করো দেখে, সাইন ইনভার্স 1 ডিভাইডেড কত, কত পেলাম এখানে, 41 দশমিক কত, 13, তাই না? 41 দশমিক মনে করা হচ্ছে 41.13, ওকে ঠিক আছে। তাহলে এখানে মান কত হবে ভাইয়া, 41.14, তাই না? ঠিক আছে, পারবো কি না বিষয়টা বুঝতে পারছি? ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি এখানটা।
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন। আচ্ছা, এই জিনিসটা একটু, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, এটা বুঝি কিনা, এটা বুঝি। এটা বোঝার আগে তোমাকে আর একটু এই জিনিসটা দেখ। আমরা একটা জিনিস একটু আগে আবারও দেখলাম, আরও একবার দেখে নিই। এই যে দুইটা মাধ্যম দেখলাম, তাই কিনা? দুইটা মাধ্যম দেখলাম। আচ্ছা, দুইটা মাধ্যম মনে আছে বলো তো? এর ভিতরে একটা হলো, একটা কি বলো তো, হালকা মাধ্যম, আর একটা ঘন মাধ্যম। আবার তোমাকে একটু বলে দিই, এটা অবশ্যই হালকা মাধ্যম, এটা অবশ্যই হালকা মাধ্যম, আর এটা কি ভাইয়া? এটা অবশ্যই ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যম, ঘন মাধ্যম, আপতন হবে ঘন মাধ্যম থেকে, প্রতিফলন হতে হবে হালকা মাধ্যমে। ঠিক আছে, তাহলে মানে প্রতিসরিত ওই দিকে হতে হবে। তাহলে এখন তুমি একটু ঠান্ডা মাথায় একটু বলো তো ভাইয়া, এখানে একটা কি আছে, সংকট কোণ আছে কিনা? সংকট কোণ কি দেখো তো, যেই কোণের কারণে, মনে করো এই কোণে আপতন হওয়ার কারণে প্রতিফলন যদি এই বরাবর হয়, তখন সেটা কি বলা হয়? সংকট কোণ। তখন সেটা কি বলা হয়? তাহলে এটা মনে করো সংকট কোণ। এখন তুমি যদি এই যে দেখো একটু একটু বাড়াই দিতে সংকট কোণে চলে গেছে, সংকট কোণের চেয়েও যদি একটু বাড়াই দাও তাহলে কি হবে? দেখো সংকট কোণের থেকেও বাড়াই দিতেছি, এই সংকট কোণ এটা না, এটার থেকেও যদি আমি বাড়াই দিই, এই পরিমাণ বাড়াই দিলাম, তাহলে এটা কি হবে? এখন এটা কোন দিকে আসবে? ভিতর দিকে আসবে। বুঝছো? এই যে বিশেষ একটা কন্ডিশন পাইলে, এই অবস্থায় তুমি যে পাইলে, তার মানে দেখো আমরা প্রত্যেকটা জিনিসে জানি যে দেখা গেছে আলো দিলে একটু একটু আগে ব্যাপারে দেখালাম না, আলো যদি আপতন করি কিছু পরিমাণ প্রতিসরিত হয়ে যায়, প্রতিফলন হয়, পাশাপাশি শোষণ হয়, কিছু পরিমাণ প্রতিসরিত হয়। এইভাবে যদি কখনো ঘন মাধ্যমতে হালকা মাধ্যমে দিতে পারি, তাহলে আলোটা কি হয়ে যাবে? পুরাটাই প্রতিফলন হবে, পুরাটাই প্রতিফলিত হবে। এখানে তোমার এই দিকে কিচ্ছু যাবে না, এই দিকে এই দিকে এই দিকে এই দিকে নাথিং, এদিকে কি বলো? নাথিং, কিচ্ছু যাবে না। বুঝছো? তাহলে কিচ্ছু যদি না যায়, সম্পূর্ণ কোথায় আসবে? এই মাধ্যমে ফিরে আসবে কিনা? এই মাধ্যমে যদি সম্পূর্ণ ফিরে আসে, সম্পূর্ণ এখানে সম্পূর্ণই ফিরে আসে। ওকে, যেহেতু তোমার সম্পূর্ণ ফিরে আসে, এই সম্পূর্ণ ফিরে আসাকে বলা হইতেছে, সম্পূর্ণ ফিরে আসা এই যে পার্টটা আমরা পেলাম, এটাকে কি বলা হবে ভাইয়া? এটাকে বলা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতেছি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। একমাত্র এটাই সম্পূর্ণ প্রতিফলন হওয়া সম্ভব, তাছাড়া দেখবা যে সম্পূর্ণ 100% প্রতিফলন হয় না। এই যে আমরা যে পরিচিত যে মিরর গ্লাস দেখি না, যে আমাদের আয়না, এখানে সর্বোচ্চ প্রায় 96% পর্যন্ত সম্পূর্ণ দেখায়, একদম 100% প্রপারলি দেখা যায় না। কিছু পরিমাণ কি হয়? শোষিত হয় বা প্রতিসরিত নষ্ট হয়। আমরা যদি 100% পেতে চাই, তাহলে কি করতে হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সাজাইতে। বুঝছি এবার? দেখো তাহলে এখন এই জিনিসটা দেখো, এই ক্ষেত্রে দেখো আলো যদি এমনভাবে ফেলা হয়, আলো ফেলছো এখান থেকে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে, এটা অবিলম্বের সাথে বেঁকে গেছে। আচ্ছা, অবিলম্বের সাথে এমনভাবে ফেলছো, দেখো আলো যদি তুমি এই যে এটাকে যদি আমরা অবিলম্ব ধরি, অবিলম্ব ধরলে এমন মাধ্যমে যদি আলোটা ফেলি, এই মাধ্যমে আলো ফেলছি, এটা কি হয়ে যাবে? এইদিকে আসতেছে। এখানে ফেল দিছি, এইদিকে আসতেছে। এই আলো আবার এইদিকে আসতেছে, এখানে আবার বাধা পেয়ে এখানে আসতেছে, পুরোটা কি ভিতরেই থাকতেছে, মানে এর আলো বাইরে যাওয়া পসিবল না। তাহলে এটা কি আসলে, এটা কি বুঝাইতেছি? অভিলম্ব। এটা কি? অভিলম্ব। তাহলে এই আলো যদি এদিকে আপতন করি, এটা কি আর বাইরে আসবে? সম্পূর্ণ ভিতর চলে যাবে। বুঝতেছি কিনা? এই আলো যদি এখানে দেই, সম্পূর্ণই ভিতরে চলে আসবে, ভিতরে এসে এখানে আবার ভিতরে আসবে, এখানে আবার ভিতরে আসবে, সবগুলা ভিতরে থাকবে। এটাকে কি আমরা কি বলবো? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা দেখো, এখানে আমরা একটু গল্পটা এখন তোমাকে মার্ক করে পয়েন্টগুলো বুঝি কিনা দেখো। আপতন কোণ যদি, আপতন কোণ অবশ্যই আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, সংকট কোণের চেয়ে বড় হয়, এই যেটা ইম্পর্টেন্ট, θ1 গ্রেটার দেন θc, তবে আলো প্রতিসরিত না হয়ে কি হবে? প্রতিসরিত না হয়ে সরাসরি প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসবে। ওকে, তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা শর্তটা দেখব। শর্ত সময় 1 নম্বর শর্ত যদি আমরা দেখি, কি হবে? আলোকে অবশ্যই কি হইতে হবে? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি ভাইয়া? আপতন কোণ অবশ্যই ক্রান্তি কোণের চেয়ে বড় হতে হবে। পারা যাবে? এখানে তোমার ওই যে মনে করো পুরা বইয়ের যে সামারি, যেটা আসলে একজ্যাক্ট দরকার, সেটা এখান দিয়ে দেওয়া আছে। সো পরীক্ষার আগে যদি এই লাইনগুলো রিভিশন দাও না, তুমি প্রপার একটা জিনিস পেয়ে যাবো। বুঝছো?
ঠিক আছে, আশা করি এটা পেয়ে যাবা ইনশাল্লাহ, সুন্দরভাবে এটা বুঝে যাওয়া সম্ভব। ওকে, তারপর দেখো সংকট কোণের গাণিতিক প্রমাণ। এটা এখন কোনটা বের করতে হবে, কত কোণ হবে, এটা তোমাকে বের করতে হবে। সো এটা বের করার জন্য দেখো, এই যে এটা কি দেখো, এটা একটা ঘনমাধ্যম কিনা, প্রপারলি দেখা যাইতেছে একদম 3D আকারে। এটা তোমার একটা ঘনমাধ্যম, আপতন হইতেছে, এই একটা আপতন হইতেছে হয়ে আবার নিজ কোণে ফিরে আসতেছে। এই কোণটা কত, এটাই তোমাকে বের করতে বলবে। দেখো এখন এই জিনিসটা সংকট কোণের ম্যাথমেটিক্যাল প্রকাশ। এখন দেখো কাঁচ, কাঁচ একটু আগে তোমাকে এই কাঁচ নিয়ে একটু বলছিলাম, কাঁচ কত, এন কত ভাইয়া 1.52 থেকে বাতাসে এন সমান কত 1.00 যদি প্রবেশ করে, সেই ক্ষেত্রে সংকট কোণ কত বলো তো? থিটা বের করতে পারবো না, একটু আগে বের করলাম এই প্রসেসে। তখন আমি বলতে পারি থিটা সি ইজিক্যাল কী হবে ভাইয়া, সাইন ইনভার্স 1, অবশ্যই কি হালকা মাধ্যম ডিভাইডেড ঘনমাধ্যম, মনে পড়ে হালকা মাধ্যম, হালকা মাধ্যম কত 1, ঘনমাধ্যম হইতেছে 1.52। এটা যদি ক্যালকুলেট করো তাহলে মান কত পাইতেছে ভাইয়া, এটাকে যদি ভগ্নাংশ করা মান কত পাইলাম, মনে করো মান পাইলাম হচ্ছে 41.8 ডিগ্রি। এই 41.8 ডিগ্রি এটাকে কি বলা হবে ভাইয়া, সংকট কোণ। এটাকে কি বলা হবে, সংকট কোণ। এখন কোনো ক্রমে এই সংকট কোণের চেয়ে যদি একটু বড় দাও, তাহলে কত দিতে হবে, 41.8 ডিগ্রি থেকে কি হইতে হবে, ডিগ্রি থেকে বড় হইতে হবে। এই থিটার মান যদি ডিগ্রি থেকে একটু বড় হয় তাইলেই কি পাবা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে কাঁচ থেকে বাতাসে আলো পাঠানোর সময় আপতন কোণ কত, 41.8 ডিগ্রি, এর বেশি হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। সব বুঝতেছি কিনা, একদম ম্যাথ, এটা যদি সংক্ষেপে ম্যাথে আসে আশা করি পারবো। তারপরে অংশ প্রকৃতির মায়া, মরীচিকা। মরীচিকা বোঝো আসলে, বলো তো মরীচিকা বোঝো কিনা, মরীচিকা বোঝো? আচ্ছা, মরীচিকা হইতেছে যে হইতেছে কোনো কিছু ধোকা দেওয়া, বুঝছো, ধোকা, ধোকা দেওয়া। সেটা আবার কি, মনে করো তোমাকে এই যে দেখো এখানে তো একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখো এই যে এখানে একটা গাছ, খেজুর গাছ দেখতেছ, খেজুর গাছ দেখতে পাচ্ছ কি, এটা মনে একটা মরুভূমিতে খেজুর গাছ, মরুভূমিতে খেজুর গাছ, এবং এখানে একটা মানুষ আছে। এই যে এখানে মনে করো একজন মানুষ, তুমি এখানে দাঁড়ায় আছো, বুঝছো, তো তুমি এখানে দাঁড়ায় আছো, তো তুমি কোনো ক্রমে এই যে উপরে একটা খেজুর গাছ, সেই খেজুর গাছটাকে যদি তুমি এখানে দেখতে পাও, এখানে যদি এই খেজুর গাছটাকে দেখতে পাও, তাহলে তুমি কি বলবা, যে হ্যাঁ নিচে একটা খেজুর গাছ দেখা যাইতেছে, উপরে একটা খেজুর গাছ, আর নিচেরটা রীতিমতো কাঁপতিছে, তার মানে কি নিচে পানি আছে, তাই কি না বলো? তাই ভাবতো না তুমি, যে উপরে একটা কি খেজুর গাছ, সেটা আবার নিচে দেখা যাইতেছে এবং নিচে কাঁপতিছে, তার মানে নিচে কি আছে, পানি, পুকুরের মতো কি যেন একটা আছে। তো এই যে এটা দেখো, দেখো গল্পটা এরকম, যে তোমার এখানে হইতেছে মনে করি এরকম গাছ আছে, আমি তো এই গাছটা আঁকাইতে পারবো না, বুঝছো, এই গাছ আঁকানো আমার পক্ষে আপাতত সম্ভব নয়, আমি সহজ সহজ কিছু গাছ আঁকাই। আচ্ছা, এই যে ছোটোবেলায় এইভাবে আঁকাতাম, এই যে নিয়ে এইভাবে শুধু দিয়ে দিতাম, এই যে সহজ সরল গাছ, কোনো ঝামেলা নেই। ওকে, ঠিক আছে। এই যে এখন বৃক্ষটা মোটামুটি সুন্দর হয়েছে, একটা গাছের মতো মনে হইতেছে। এখানে যে গাছ, এটা বুঝলাম, আর এটা হচ্ছে মরুভূমি, আর এখানে তুমি ভদ্রলোক এখানে আসো, এই যে তোমাকে আঁকানো তো আরো কঠিন, এই যে লম্বা চড়া তুমি, এই যে সাপোজ এই ভদ্রলোকটা তুমি, তো তুমি এখানে আসছো, তুমি গেছো মরুভূমিতে, মরুভূমিতে দেখতেছো, এখানে যদি কোনো কারণে যদি এমন দেখো যে এই যে এই গাছটা, এই সেম গাছটা এখানে দেখা যাইতেছে, এটা হইতেছে তোমার হইতেছে ভূমি, এটা হইতেছে তোমার মনে করো যে সারফেস, সারফেস, এটা হচ্ছে মরুভূমি, মরুভূমি, মরুভূমির ব্যালি, বুঝতেছ, এটা কি ভাই মরুভূমি। এখন এই মরুভূমি, এখানে যদি তুমি কোনো ক্রমে এই জিনিসটা আবার দেখতে পাও, এখানে দেখতেছে এরকম, তার মানে কি পানিতে কি বাঁকা বাঁকা হয়ে থাকে না, পানিতে তো বাঁকা বাঁকা সে আছে, এরকম মনে হবে তোমার কাছে, মনে হবে যে এটা এই দিক হয়ে আছে, দেখো এরকম 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 মনে হয় কিনা। তুমি যখন পুকুরের উপরে গাছ, পুকুরে তুমি পুকুরে গাছটা দেখতে পাও না বাঁকা করে, এখানে যদি গাছে তুমি যদি এখানে দেখতে পাও এবং এটা যদি কাঁপতে থাকে, তাহলে তুমি কি বুঝবা, এটা পানি। একটা মরুভূমিতে গেলে মানুষ পানির খোঁজ পায় না, অ্যান্ড সে যদি হুট করে যদি এরকম একটা পজিশন দেখে, ও তো জান ফিরে পেয়েছে, আরে পানি পাওয়া গেছে, ও পানি পাওয়া গেছে বলে এখান থেকে দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে যখন কাছে আসে দেখে এখানে নেই, এই যে মানে জাস্ট ওয়ান কাইন্ড অফ ধোকা, পুরো এক ধোকা খাইলে। তো তার মানে কোনো কিছু এইরকম যদি কন্ডিশন হয় যে সে মনে হইতেছে এখানে
পানি আছে, কিন্তু প্রকৃতপক্ষে এসে দেখলে ওটা নেই, বা এইরকম যদি কন্ডিশন হয় সেটা হইতেছে, সেটাকে আমরা মরীচিকা হিসেবে বলি। সেটা কি বলতো? মরীচিকা। এখন এই মরীচিকাটা কেন হয়, প্রশ্ন হইতেছে এটা। মরীচিকাটা কেন হয় পরের পৃষ্ঠে ভালোভাবে তুমি বুঝবা, তারপর তোমাকে একটু বলি। এই মরীচিকা বিশেষ করে হয় মরুভূমিতে বেশি হয়। কোথায় বলো তো? মরুভূমিতে এটা খুব বেশি হয়। মরুভূমিতে এটা কেন হয় জানো? মরুভূমি উপরে সানলাইট আছে কিনা বলো তো? উপরে হইতেছে সান, ওকে, সানলাইটের আলো ছড়াইতেছে কিনা বলো তো? এই যে উপরে সান থেকে আলো ছড়াইতেছে, ওকে। তো উপরে সান থেকে যদি আলো ছড়ায়, তাহলে ওই আলোটা উপর থেকে আস্তে আস্তে নিচে আসতেছে, নিচে এসে তোমাকে যদি নিচে এসে এই যে মরুভূমির যে ব্যালি, সেই ব্যালিতে যখন আলো পড়ে, তাহলে ওই আলোর নিচে পড়ে ব্যালি গরম হয়ে গেছে, উত্তপ্ত হয়ে গেছে, তখন ব্যালি থেকে এখানে তাপমাত্রা অনেক বেশি হবে কিনা? এরকম দেখছো? এটা হইতেছে কি, এই যে মনে করো যে খুব গরমের দিনে একদম প্রচণ্ড রোদ হইতেছে, সেই অবস্থায় যদি পাকা একটা জায়গায় বা এই যে বিভিন্ন হচ্ছে মিল বা চাতাল বলে না, যেখানে ধান বা কোনো কিছু শুকানোর জন্য ইউজ করে, ওখানে খালি পায়ে থাকতে পারবা? দেখছো কখনো? এটা তো দেখছো খুব প্রচণ্ড গরম হয়। দেখো ওখানে কেন গরম হয়? তোমার হইতেছে সূর্যের আলো পড়তেছে, সেই আলোটা আবার মাটিতে পড়ছে, মাটিতে পড়ে ওই জায়গাটা প্রচণ্ড গরম হয়ে গেছে। তখন দেখা যায় যে অনেক সময় এরকম প্রচণ্ড গরমের দিকে পাকা রাস্তায় খালি পায়ে হাঁটা যায় না, দেখছো? এটা প্রচণ্ড গরম হয়। এটা কেন হয় জানো? তাহলে ওই যে তাপমাত্রা, এটা যখন গরম হইলো, যেখানে গরম হবে সেখানকার বাতাস ঘন হবে না হালকা হবে? তার মানে তাপমাত্রা বেশি পড়লে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উড়ে যায়। তো হালকা হয়ে উপরে যদি উড়ে যায়, তোমাকে কয়েকটা আমি লেয়ার দেখাই, দেখো কয়েকটা তোমাকে আমি লেয়ার দেখাবো। দেখো মনে করো যে এখানে একটা লেয়ার নাম্বার 1, এখানে একটা লেয়ার নাম্বার 2, এখানে একটি লেয়ার নাম্বার 3, এখানে আরও একটা লেয়ার নাম্বার 4। এই যে 4টা লেয়ার যে দেখায়, সূর্যের আলো পড়তেছে, নিচে হইতেছে মরুভূমি ভ্যালি বা একটা খুব প্লেট, একটা সুন্দর একটা পাকা করা ঢালাই করা পাকা করা একটা রাস্তা। তাহলে এখন তুমি বলো, এই তাপমাত্রা নিচে বেশি হবে না উপরে বেশি হবে? নিচে বেশি হবে, কারণ ওখানে গিয়ে আবার তোমার গরম হয়ে ওখান থেকে বের হইতেছে। তাহলে এখানকার ঘনত্ব, তার মানে তুমি একটু ঘনত্ব দেখো তো দেখি। এই নিচের দিকে যত যাইতেছো ঘনত্ব তত কি বেশি? এর ঘনত্ব বেশি কিনা? ঘনত্ব বেশি কিনা বলো তো? এর ঘনত্ব এর থেকে বেশি, এর ঘনত্ব এর থেকে বেশি, এর ঘনত্ব এর থেকে বেশি। তার মানে উপরের দিকে হালকা মাধ্যম, নিচের দিকে ঘন মাধ্যম হয়েছে কিনা? উপর দিকে হালকা মাধ্যম, নিচের দিকে কি হয়েছে? ঘন মাধ্যম। তাই হলে কিনা বলো তো? সরি, আমি ভুল বুঝাইছি, নিচে হালকা, আমি বলতে ভুলে গেছি। তাহলে এটা কি একদম পুরোটা 180 ডিগ্রিতে ঘুরে গেল বলো তো? কি অবস্থা? নিচের দিকে ঘনত্ব কম বলো তো, তাই না? কম বলতে চাইছি, নিচের দিকে ঘনত্ব কি হয়ে গেল? কম। কারণ নিচের দিকে তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কি হয়? তাই কিনা? আচ্ছা, তাহলে নিচের দিকে ঘনত্ব কম, তাহলে এর ঘনত্ব তুলনামূলক বেশি। তাহলে এখন যদি একটা লাইট যদি আসে, দেখো এখন তুমি একটা যদি সারফেস কল্পনা করে নাও, একটা মনে করো যে এটা হইতেছে তোমার অভিলম্ব, এটা কি অভিলম্ব। তাহলে অভিলম্ব যদি তুমি দেখো, তাহলে আলো যদি এই মাধ্যমে আসে, দেখো তো এইভাবে যদি আসে, নিচে হালকা না, আলো যদি এইভাবে আসে, তাহলে কি হবে? এটা কি হয়ে যাবে? আরো বেঁকে যাবে না? এটা তো আরো বেঁকে যাবে কিনা বলো? কারণ এটা কি হালকা মাধ্যম, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে থিটা, এই থিটার থেকে এই থিটা 1 থেকে এই থিটা 2 কি হবে? বড় হবে কিনা? থিটা 2 গ্রেটার দেন থিটা 1, তাই কিনা? এটা যে আসলো এখান থেকে, আবার যখন সাপোজ করো এখানে আসলো, এখান থেকে আবার যখন এখানে আসবে তখন আরো বেঁকে যাবে, তাই কিনা? এখান থেকে আবার যখন এই বাঁকাটা যখন এখানে আসবে, তখন একটা পর্যায়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে কিনা? বুঝতেছো কি? উপরতে যত আছে তত বেঁকে যাইতেছে, একটা পর্যায়ে কি হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। আর পরবর্তী ধাপে যেটা দেখবা মজার বিষয়, সেটা হলো কি, এইখানে এমন একটা কোণে আপতন হবে যেই কারণে এটা ভিতরের দিকেই ফিরে যাবে। এটাকে বলা হইতেছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে মরীচিকা আসলে কি হয়? তাহলে মরীচিকা যেহেতু নিচের মাধ্যম হালকা, তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলে আলো সবসময় কি হয়ে যায়? বেঁকে যায়, কোণটা বেড়ে যায়। তো কোণটা এইভাবে যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, বাড়তে একটা পর্যায়ে কী হবে? একটা অপর যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যে সংকট কোণ
টাচ করবে, তারপর আরেকটু বেশি হলেই সংকটকোণ অতিক্রম করবে। তাই যদি হয় তাহলে আলটিমেটলি এটা কী হবে জানো? তোমার এই কোণটা কীরকম হবে তোমাকে একটু যদি এইভাবে বুঝে, এভাবে আসতেছিল, আরেকটু বেঁকে গিয়ে আবার ফিরে যাইতেছে, তাই হবে কি না? তাই হবে না বলো? সো এই জিনিসটা তুমি যে এখানে আসো কোনো ক্রমে এই যে আলোটা বেঁকে গিয়ে যাইতে এখানে বাধা পেয়ে আবার যদি তোমার এখানে চোখে পড়ে, তুমি কি দেখবা? তুমি দেখবা এই গাছটা এখানে, বুঝছো কি না? এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। এই গাছটা যেহেতু এখানে আর এটা যেহেতু হালকা একটা লেয়ার, তাহলে তো কাঁপতে থাকবে না? এটা কখন ওই যে চুলার বা রান্নাঘরে বা তাপ যেখানে হয় বা বাইরে যেখানে বিভিন্ন হোটেল আছে না, যেখানে রান্না করে, ওখানে দেখছো বাতাসগুলো কাঁপতে থাকে? দেখছো কখনো? বাতাস কাঁপতে থাকে এবং ওই পাশে যে বসে ও মনে হয় নাচতেছে, তাই না? এই যে দেখছো, ওটা কেন হয়? কারণ ওখানে তাপমাত্রা পার্থক্য, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা কার্যকলাপ ওখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় নাই, বাট কি হয়ে গেছে, মাধ্যমটা কাঁপতেছে, এই কারণে ওইরকম দেখা যায়। বুঝতে পারছো কি না? আশা করি ভালোভাবে বুঝতে পারছো। দেখো এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখন বুঝতে পারছো কেন এমনটা দেখতে পাই। এখন দেখো প্রকৃতির মায়া, মরীচিকা, প্রকৃতি কি মায়া দেখাইলো, তাই না? নেচার্স ইলুশন। আচ্ছা, এই যে মিরেজটা জিনিসটা কি দেখো, মরুভূমির উত্তপ্ত ভ্যালি সংলগ্ন বাতাস হালকা হয়ে যায়, তাই কি না? আকাশ বা গাছের আলো যখন উপরের ঘন মাধ্যম থেকে নিচের হালকা মাধ্যমে বাতাসের নিচের দিকে আসে, তখন হালকা বাতাসে আসে, তখন পূর্ণ অভ্যন্তরীণ কী হয় ভাইয়া? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আমাদের চোখ বাঁকা পথ বুঝতে পারে না, এই যে ওটাতে বাঁকা পথ সেটা ক্লিয়ার বুঝতে পারে না, তাই মাটিতে গাছের উল্টা প্রতিবিম্ব দেখতে পায়। উল্টা প্রতিবিম্ব যখনই দেখতে পায় তখন এটির নিছকই একটি দৃষ্টি বিভ্রম হয়, বুঝছো? তাহলে এটা হলো একটা দৃষ্টি বিভ্রমের পরিণতি। বুঝতে পারছি কিনা? তারপর দেখো রংধনু দেখছো না? রংধনুর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় রংধনু। আচ্ছা, রংধনুর ক্ষেত্রে কী হয় দেখো, রংধনু দেখছো তো না? এই যে এটাই মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটা সুন্দর একটা উদাহরণ। এখানে কি থাকে, মানে ওখানে কি হয়, পানি ট্রান্সফারের একটা কন্ডিশন তৈরি হয় না? মানে আস্তে আস্তে কি ভূমির থেকে পানিগুলা উপরে উঠে আসছে। যখন পানি উপরে যাইতেছে, দেখো পানির প্রতিসরণাঙ্ক বেশি না বাতাসের প্রতিসরণাঙ্ক বেশি? পানির প্রতিসরণাঙ্ক বেশি, কত? 1.33। তাহলে পানির প্রতিসরণাঙ্ক যদি বেশি হয় তাহলে পানি ঘন মাধ্যম আর বাতাস হলো হালকা মাধ্যম। সূর্যের আলো যখন ওই মাধ্যমে আসতে চাওয়ার সময় যখন পানি থেকে বাতাসে আসতে চাইবে, পানির প্রতিসরণাঙ্ক বেশি, তাহলে ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসতেছে? হালকা মাধ্যমে। সো যখন সূর্যের আলো বাঁকা করে আসছে তখন কি হবে? একটা পর্যায়ে সংকটকোণ অতিক্রম করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এই জন্য আমরা এই যে সুন্দর রংধনু দেখতে পাই, এটা আসলে কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, বুঝছো? এই যে সুন্দর একটা অনেক আলো আসতেছে, এগুলা দেখো বিভিন্ন রঙে ভাগ হয়ে গেছে। বিভিন্ন রঙে কেন ভাগ হয়ে যায় বলো তো? এখানে প্রত্যেকটার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, প্রত্যেকটা আলো আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আছে। মনে করে হইতেছে বেগুনি, এটার সিরিয়াল জানো? বলো তো সিরিয়াল জানো? বেগুনি দেখো, এটা একটু মনে করে নে, বে নি, তারপর আ, স, হ, তারপর হইতেছে ক, লা। ওকে, বে থেকে বেগুনি, নি থেকে নীল, আ থেকে আসমানি, স থেকে সবুজ, হ থেকে হলুদ, ক থেকে কমলা, লা থেকে লাল। এখান থেকে কন্টিনিউয়াসলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। সো এই যে পূর্ণ অভ্যন্তরীণ বেঁকে যাইতেছে না, বেঁকে যাওয়ার সময় কোনো অ্যাঙ্গেল যদি দৈর্ঘ্য যদি ছোটো হয় বেগুনি হবে, তার একটু বড় হলে নীল হবে, তার একটু বড় হলে আসমানি, তার একটু বড় হলে সবুজ, তার একটু বড় হলে হলুদ, তার একটু বড় হলে কমলা, তার একটু বড় হলে লাল। তাহলে এই যে এটা যে কন্টিনিউয়াসলি বাঁকা হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে কিনা? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বাড়তে থাকে, সুতরাং সবসময় আলোটা কী হয়? চেঞ্জ হয়ে যায়। এই জন্য দেখবে এইরকম একটা সিরিয়াল থাকে। দেখো এই যে দেখো একদম মিলে যাবে। দেখো আলোর দিকে একটু তাকাও, শুভ দৃষ্টি দাও। দেখো শুরুতে বেগুনি, তারপর নীল, তারপর আসমানি, তাই কি না? বেগুনি, তারপর দেখো হলুদ, দেখতেছ? তারপর কি মানে সবুজের পর হলুদ, হলুদের পর কমলা, তারপর লাল, একদম সিরিয়ালে। দেখো দেখতেছ? দেখো ভালো করে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সিরিয়ালে, একদম হুবহু সিরিয়ালে। কারণ এইভাবেই দেখবে আলো। রংধনু যদি দেখো দেখবে যে এই সিরিয়ালে হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের এরকম পার্থক্য। বুঝতে পারছি? ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি রংধনু, আকাশের ক্যানভাস, তাই না? সুন্দর রেইনবো। ওকে, দেখো এখন যে জিনিসটা সেটা যদি আমরা দেখি, বৃষ্টির কণা প্রিজমের মতো কাজ করে। এটা কি? বৃষ্টির কণা প্রিজমের মতো কাজ করে। সূর্যের সাদা আলো পানির কণার ভিতর দিয়ে প্রবেশ করে প্রতিসৃত হয়,
হয়ে কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে ফিরে আসে। ভিন্ন ভিন্ন রঙের আলোর প্রতিসরণাঙ্ক, ভিন্ন ভিন্ন রঙের আলোর প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়, আলো বিশ্লিষ্ট হয়ে রংধনুর বিভিন্ন রং বা ব্যান্ড আকারে ভাগ হয়ে যায়। কেন ব্যান্ড আকারে ভাগ হয়ে যায় সেটা তো বুঝছো, প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আলোর সাহায্যে যোগাযোগ, এই যে মোস্ট ইম্পর্টেন্ট। অপটিক্যাল ফাইবার নাম শুনছো? অপটিক্যাল ফাইবার কোথায় অপটিক্যাল ফাইবার ইউজ হয়? সমুদ্রে। এই যে আমরা যে ওয়াইফাই ইউজ করতেছি না, এটা অপটিক্যাল ফাইবার, বুঝছো? এই যে ওয়াইফাই কানেকশন করা আছে আমাদের, যে রাউটার পর্যন্ত আসতেছে বা হচ্ছে যে কোনোভাবে কানেকশন করা আছে, এর ভিতরে অপটিক্যাল ফাইবার আছে। অপটিক্যাল ফাইবার তারটা যখন কাজ করে, এই যে বিভিন্ন ইন্টারনেট যারা কানেকশন লাগায়, দেখছো ওর ভিতরে অনেকগুলো গ্লাস থাকে, চুলের মতো চিকন চিকন, দেখছো? এই সরু গ্লাস থাকে। মনে করো এটা হইতেছে তার একটা গ্লাস, এটা হইতেছে একটা গ্লাস, একটা। সো একটা গ্লাসের ভিতরে কি থাকে, দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার দেখো এখানে দুইটা লেয়ার, দেখো ভিতরের দিকে দুইটা লেয়ার থাকবে না বলো? একটা থাকবে হইতেছে বাইরে, এটা মনে করো বাইরে, আরেকটা থাকবে মনে করো ভিতরে, বাইরে আরেকটা থাকবে ভিতরে। তাহলে এই যে লেয়ারটা আমরা যেটা থাকবে, মনে করো এটা হইতেছে তোমার তার, তাই না? ভিতরের দিকে যে লেয়ার, একটা ভিতরের দিকে লেয়ার থাকে, একটা বাইরের দিকে লেয়ার থাকে। ভিতরের দিকে লেয়ারকে বলা হয় কোর। কি বলা হয় বলো তো? কোর। তাহলে ভিতরের লেয়ারটাকে নাম কি ভাইয়া? কোর। ভেতরেরটার নাম হইতেছে কোর। আর বাইরের যে লেয়ার থাকে এটার নাম হইতেছে ক্ল্যাড। কি বলো তো? ক্ল্যাড। তাহলে ভিতরেরটাকে বলা হয় কোর আর বাইরেরটাকে বলা হয় ক্ল্যাড। এখন তুমি বলো ভিতরেরটা ঘন বেশি না বাইরেরটা ঘন বেশি হবে? কারণ আলো ভিতর থেকে আসতেছে, আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে গেলে কি লাগে? ভিতরেরটা ঘন হইতে হবে। তাহলে এটা কি বলো তো ভাইয়া? এটাই যদি আমরা বলি, এটা হচ্ছে ঘন, কোর হচ্ছে ঘন, আর ক্ল্যাড হইতেছে হালকা, বুঝছি কিনা? এটা হইতেছে হালকা, মনে থাকবে? দেখো তাহলে এই অনুযায়ী তার মানে কি হবে দেখো, এর ভিতরেও সেম ভাবে দেখো একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি হবে কিনা। এই ভিতরের এটাকে কি বলা হচ্ছে? ভিতরের এটার নাম কি বলো তো? কোর। আর এই যে বাইরের একটা লেয়ার আছে, ভিতরের বাইরের একটা লেয়ার আছে, দেখতেছ? এটার নাম কি? ক্ল্যাড, বুঝছো? তার কোনটা হালকা কোনটা ঘন? আচ্ছা, কোনটা হালকা কোনটা ঘন বুঝবো না? এটা 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 অবশ্যই এটা কি ঘন, ওকে, আর এটা অবশ্যই হালকা, ঠিক আছে। এই যে একদম বাস্তব চিত্র দেখো তো, এটা অরিজিনালি এইরকম কাজ করে, মজার না? দেখো সুন্দর কাজ করতেছে। আলো তুমি সোজা দিয়ে দিছো বা একটু বাঁকা করে দিয়ে দিছো, এখন এই যে একটু বাঁকা করে যখন দিয়ে দিবা তখন কি হবে, আস্তে আস্তে কি হয়ে যাবে, যে সংকট কোণ আছে, সংকট কোণ থেকে যদি আরেকটু বাঁকা করে দাও তাহলে ওটা কি হয়ে যায়, আবার প্রতিফলন হবে, প্রতিফলন হবে। এখন মজার বিষয় এই যে প্রতিফলনটা হবে, দেখো এখান থেকে প্রতিফলন হলো, হয়ে বাঁকা হয়ে এখানে যাবে না, এখানে গিয়েও দেখবে সংকট কোণের চেয়ে বেশি হয়ে গেছে, আবার বাঁকা হয়ে আসবে, আবার বাঁকা হয়ে আসবে, তার মানে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এই কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এখন এই মাধ্যমে কি করা হয়, আমাদের যে ইন্টারনেট বা হইতেছে বৈদ্যুতিক তরঙ্গ বা এই বৈদ্যুতিক তরঙ্গ আছে না, এই যে ইন্টারনেট, এটা তো একটা ওয়ান কাইন্ড অফ বৈদ্যুতিক একটা তরঙ্গ, এই বৈদ্যুতিক তরঙ্গকে এখানে আলোতে কনভার্ট করা হয়। কিসে কনভার্ট করা হয়? আলোতে। আমরা জানি পৃথিবীর কোনো শক্তির সৃষ্টিও নেই, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এখন বৈদ্যুতিক তরঙ্গকে তুমি যদি আলোতে রূপান্তর করতে পারো, সেই আলোকে তুমি দিবা অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে, আর আলো 1 সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। এত দ্রুত যখন চলবে তখন তোমার এক পাশ থেকে আরেক পাশে, এই যে ইন্টারনেট ওয়াইফাই এত স্পিডি, এখান থেকে আমেরিকায় খুব মুহূর্তের ভিতর, হাফ সেকেন্ডের ভিতর চলে যাইতেছে না, এই যে অতি দ্রুত বেগে যাইতেছে, খুব হালকা একটা সময়ের ভিতর ব্যবধানে চলে যাইতেছে। এই যে একটা ব্যবধান, এই জিনিসটা কেন হয়? কারণ এর ভিতর দিয়ে অতি তাড়াতাড়ি যাইতে পারে। এর একটা অল্টারনেটিভ কী ছিল বলো তো? আমরা যে কথা বলি না, এখান থেকে দেখবে যে এখান থেকে উপরে আসা হইতে স্যাটেলাইট, এই যে টাওয়ারের মাধ্যমে উপরে স্যাটেলাইটে যাইতেছে, সেই স্যাটেলাইট থেকে কথা ফিরে আসতেছে, এখান থেকে এই জিনিসটা তাড়াতাড়ি কাজ করে, বুঝছো? ঠিক আছে, এখন যে দেখো আলোর সাহায্যে যোগাযোগ, সেটাকে কি বলা হয়? অপটিক্যাল ফাইবার। বৈদ্যুতিক তারের বদলে অত্যন্ত সরু কাচের তন্তু, এটা কি থাকে ভাইয়া? কাচের তন্তু দিয়ে তথ্য পাঠানো হয়। কার্যপ্রণালীর ভিতরে কি থাকে বলতো? ভিতরে থাকে যেটা, সেটার নাম হলো কোর। এর প্রতিসরণাঙ্ক বাইরেরটা কি থাকে? বাইরেরটার নাম কি ভাইয়া? ক্ল্যাড। এর চেয়ে অবশ্যই বেশি থাকে, তার মানে ভিতরেরটার প্রতিসরণাঙ্ক বাইরের প্রতিসরণাঙ্ক থেকে বেশি। তাহলে ভিতরেরটা কি ঘন, বাইরেরটা হালকা। ফলাফল কি হয়? কোর এবং ক্ল্যাডের ইন্টারফেসে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, ফলে আলোর তন্তুর ভিতরে কি হয়,
আটকে পড়ে যায়, আটকে পড়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। বুঝতে পারছি? কন্টিনিউয়াসলি ওখানেই থেকে থেকে বিষয়টা বুঝতে পারছি কি না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন প্রিজমের ব্যবহার দেখো। প্রিজম 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 দেখছো না? এখন প্রিজমের ভিতরে এই ক্ষমতাটা আছে কিনা দেখো। প্রিজমটা তোমাকে এর চেয়ে আগে আমি তোমাকে আঁকাই দেখাই। প্রিজম প্রিজম এ দেখো, প্রিজমটা অনেকটা এরকম না? মনে করা হইতেছে কীরকম, এই 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 এরকম, হ্যাঁ দেখো না? আচ্ছা, এখন দেখো, এখন তুমি এখন একটু ঠান্ডা মাথায় একটু বলো, এই প্রিজমের ভিতর একটা কি আছে? প্রিজমের ভিতর এটা যদি আমরা বলি, এটা একটা আমরা বললাম অবিলম্ব। আচ্ছা, ভুল হয়ে গেল একটু। আচ্ছা, এই যে দেখো, এটা একটা অবিলম্ব হবে কিনা? এটা সোজা না, এই বরাবর এটাই হইতেছে তোমার একটা সারফেসের অবিলম্ব। দেখো, একটু একটু মনোযোগ দাও, এটা হইতেছে অবিলম্ব। বাইরের মাধ্যম কি হালকা, ভিতরের মাধ্যম কি ঘন। এখন বাইরের মাধ্যমে হালকা, ভিতরের মাধ্যমে যদি ঘন হয়, তাহলে আলো যদি এই দিকটা আসে, দেখো আলো তুমি যদি এই দিক থেকে দাও, এই যে এই দিকটা আপতন করতেছো, এই দিক থেকে আসতেছে কোন দিক থেকে? এই দিক থেকে, তাহলে ভিতরে কি ওই দিকে যাবে না একটু বেঁকে যাবে? অবিলম্বের দিকে বেঁকে যাবে না? দেখো, এটা অবিলম্বের দিকে বেঁকে যাবে কিনা? দেখো, অবিলম্বের দিকে বেঁকে যায় কিনা? অবিলম্ব কিন্তু এখন এটা, এই যে সবুজটা হইতেছে অবিলম্ব। তাহলে দেখো, এই কোণটা একটু বড় না বলো তো? দেখো, এই কোণটা এই কোণ থেকে বড় না? বড়। তাহলে তুমি বেশি কোণে দিলা, ভিতরে কি হলো? কম কোণে চলে গেল, কারণ এর ভিতর ঘন, এর ভিতর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি বা প্রতিসরণাঙ্ক বেশি। তাহলে এইদিকে যখন আসলে, আসার পর এখানে যখন আসতেছে, দেখো আবার বলি, আবার যখন এটা এটা দিয়ে দেখায়, এই সারফেসে আরও একটা অবিলম্ব আছে কিনা? অবিলম্ব আছে না? এখন এই অবিলম্ব যদি দেখি, তাহলে এখানে যে পরিমাণ তোমার আলো আসতেছিল এই কোণে, এখানে কোণটা কীরকম দেখো, এখানে কোণে এরকম না? এরকম না? বাইরে কি কোণটা হবে না, কোণের চেয়ে বেড়ে যাবে? কোণের চেয়ে বেড়ে যাবে কিনা বলো তো? কোণের চেয়ে আরেকটু বেড়ে যাবে, তাই কিনা বলো? বুঝতেছ? তাহলে এইদিকে এটা আলটিমেটলি তোমার ঘটনাটা কী ঘটলো দেখো, তোমার একটা মজার একটা ঘটনা ঘটলো। সেটা কি? এটা হইতেছে তোমার প্রিজম, বড় একটা প্রিজম নিল। বড় একটা প্রিজম নিলে আলোক রশ্মি যদি তুমি কোনো কারণে যদি এই দিকটা দিতে পারো, দেখো তুমি দিতেছো কোন দিক থেকে? এই দিকে, এই দিকে দিবা, এটা এর ভিতর ঘুরে এটা আবার এই দিকে চলে যাবে। তাহলে আলোক রশ্মি দিলা এই দিক থেকে, গেল এই দিক থেকে, তোমার যাওয়া হয়েছে ছেলে কোন দিকে? এই দিকে। তাহলে এইভাবে এই প্রিজমটাকে যদি আরও যদি বেশ ভালো রকমের সাইজের বা ঘন যদি করতে পারো, আরও যদি ঘন করতে পারো, তার মানে কী হবে? আলটিমেটলি দেখা যাবে যে তুমি সুন্দর করে তুমি যদি এই দিকে আলো দাও, একদম এই দিকে আলো দিছো, এটা এখানে হয়ে সম্পূর্ণ এই দিকে একদম অপোজিট সাইডে চলে যাবে। তাই হওয়া সম্ভব কিনা? বুঝতেছি? আলো এদিকে দেবো, আলো বেঁকে এদিকে চলবে, এটা বুঝছি। এই সেম জিনিসটা কাজে লাগায় দেখো, এই মজার কাহিনী করা হয়েছে। তাহলে আলো এইভাবে যদি একটু ভালো মতো দিতে পারে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো সম্ভব। তাহলে আলো তুমি ইনপুট করছো কোন দিকে? এইদিকে, এর ভিতর কাজ করে এটা এই দিকে আসছে, সম্ভব কিনা? আবার এই আলো আরেকটা তুমি যদি প্রিজম দাও, তার ভিতর দিয়ে বাঁকা হয়ে আবার এই দিকে আসছে। বুঝছো মজার বিষয়? এখানে এই মাধ্যমে তুমি হইতেছে একটা, এই যে সাবমেরিনের কথা শুনছো, পেরিস্কোপ শুনছো? এই যে পেরিস্কোপ কি করা হয়, তুমি নিচে থাকবা, দেখবা হইতেছে উপরে। সো এই যে সাবমেরিন যে তুমি সমুদ্রের ভিতর থাকে না, ওখান থেকে উঁচু বাইরের জায়গা দেখতে চাই, বাইরের জায়গা দেখবে কিভাবে? ও কি করবে? ও এখানে থাকবে চোখ, দেখো এখানে থাকবে হইতেছে চোখ, আর এখান থেকে আলো এখানে, এটা থাকবে বের হয়ে, তুমি তো সত্যি সত্যি ওখানে নেই। তাহলে এটা একটা মজার বিষয় হইলে কি, আমরা হয়তো সেই ঘরের ভিতর থাকবো, আর ছাদের উপর দিয়ে আমি পাইপ লাইন বের করে দেবো, তাহলে আমি ঘরের ভিতর থেকে বাইরে দেখবো যে বাইরে কোথায় কী হইতেছে। এটা একটা সেফ জায়গা না? তো এটা হইতেছে কি, যে মিলিটারি ফোর্স বলো বা এরা সুরক্ষার জন্য, বা হইতে যারা হইতেছে মিলিটারি অনেক সময় বাংকার করে, দেখছো বাংকার করে নিচে থাকবে আর দেখবে হইতেছে উপরে। তো উপরের দিকে অত উদ্দেশ্য দেখা, তো তুমি যদি চোখ বের করে মাথা বের করে দেখতে চাও, তোমাকে যদি শত্রুর পক্ষে গুলি করে মারা যাবে না? তার চেয়ে এটা সেফ না? ওকে, বুঝতে পারছো? তাহলে এই প্রিজমটাকে ব্যবহার করে আমরা কী করতে পারি? পেরিস্কোপ তৈরি করতে পারি। এখন বুঝছো? সব কিছু মিল পাইতেছ? ওকে, ভেরি গুড। দেখো, তার মানে এখানে আমরা দেখতেছি সেটা হলো পেরিস্কোপ। ওকে, দেখো প্রিজম ও পেরিস্কোপ, তাই না? এখন দেখো সাবমেরিন, এই যে সাবমেরিন বা বাংকারে, তাই না? বাংকারে বসে বাইরের দৃশ্য দেখার জন্য এক ধরনের বিশেষ যন্ত্র ব্যবহার করা, তার নাম কি? পেরিস্কোপ ব্যবহার করা হয়। সাধারণ আয়নার বদলে পেরিস্কোপ ও বাইনোকুলার প্রিজম ব্যবহার করা হয়, বুঝছি। তারপর প্রিজমের ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ, দেখো ভিতরে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তাই না? প্রিজমের ভিতরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে
আলোর কোনো অংশ শোষিত হয় না, ফলে নিখুঁত ও স্পষ্ট একটা প্রতিবিম্ব তৈরি হয়। কারণ পূর্ণাবর্ধন প্রতিফলনে আলো শোষণ হবে, হয় না। বুঝতে পারছি কি না? ওকে, মজার কাহিনী এতটুকু আমরা দেখতে পারছি। তারপর আমাদের এখান থেকে হইতেছে লেন্সের কাজ আছে। পরবর্তীতে আমাদের আরও লেন্সের কাজ আছে। আমরা আছি কোথায়? লেন্সে ঠিক আছে। দেখো এখন কথা হইতেছে তোমার এনার্জির অবস্থা কি, শরীর মনোপ্রাণের এনার্জি কি বলো তো? বেশ কিছু লম্বা ক্লাস হয়ে গেছে না? ঠিক আছে, তার পরবর্তী অংশটুকুতে আমরা হইতেছে লেন্সের পার্ট থেকে শুরু করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।